So welcome dear student to the class of class 12 chemistry. তো আজকের ক্লাসে আমরা আগের দিনে যে সলিউশনস চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেই সলিউশনস চ্যাপ্টারটাকেই কন্টিনিউ করছি। তো আমাদের সলিউশনস চ্যাপ্টারে আমি আগের দিনে বেসিক্যালি আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশনটা বলেছিলাম, কিন্তু ওটাকে আমি বলেছিলাম আরেকবার ফার্স্ট থেকে আমরা ওটা রিভিশন করব। কিন্তু সেই রিভিশন করার আগে আমরা একটু রাউল্টস ল এর কনসেপ্টটা একটু দেখে নিই। সো মেক এ হেডিং রাউল্টস ল। Raoult's law. Raoult's law heading করো। Raoult's law. So আমরা অলরেডি হেনরিস ল পড়ে নিয়েছি। হেনরিস লতে কি বলেছিল? হেনরিস লতে বলেছিল পার্শিয়াল প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন। এবার এখানে তোমাকে একটা কনসেপ্ট বুঝতে হবে, এই রাউল্টস ল এর রেসপেক্টে কি বুঝতে হবে? দেখো, ধরো তোমার কাছে একটা সলিউশন আছে, ধরো তোমার কাছে পিওর সলভেন্ট আছে একটা কন্টেনারে। দিস ইজ পিওর সলভেন্ট, দিস ইজ পিওর সলভেন্ট, and if you have pure solvent in a container and we are thinking about the vapor pressure or the partial pressure, whatever you can say, the vapor pressure of the pure solvent আমি ধরে নিচ্ছি PV। তার মানে আমি বলছি তোকে এখানে সলভেন্টের কথা, যখন তুমি সেখানে সলিউট অ্যাড করো, তাহলে তোমার কাছে যখন পিওর সলভেন্ট আছে তখন তার ভেপার প্রেসার ধরে নিচ্ছ কত, P0 বা P0। এখন ধরো তুমি এখানে একটা সলিউট অ্যাড করলে এবং এই সলিউটটার নেচার কি বলো? ভোলাটাইল সলিউট। কি সলিউট? ভোলাটাইল সলিউট। তাহলে যখন খালি পিওর সলভেন্ট ছিল, দেয়ার ইজ এ লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম। বাট যখনই তুমি একটা ভোলাটাইল সলিউট অ্যাড করলে, সলিউটটা এই সলভেন্টে অ্যাড হলো, দিয়ে একটা সলিউশন তৈরি হলো। যেহেতু এটা ভোলাটাইল, তাহলে কিছুটা তোমার এখানে সলিউশন ভেপারে কনভার্টেড হবে। তার মানে কিছুটা লিকুইড যদি ভেপারে কনভার্টেড হয়, তাহলে এই ইকুইলিব্রিয়ামটা কি হবে? ডিস্টার্ব হবে। তার মানে তখন ভেপার প্রেসারটা কি হয়ে যাবে? চেঞ্জ করে যাবে। সেটা আমরা বলতে পারি ভেপার প্রেসার অফ দ্য সলিউশন। ভেপার প্রেসার অফ দ্য সলিউশন, ভেপার প্রেসার অফ দ্য সলিউশন আমরা কত বলছি? P। তাহলে ভেপার প্রেসার অফ দ্য পিওর সলভেন্ট বিফোর অ্যাডিং solute is P0. After adding volatile solute, the vapor pressure becomes P. Vapor pressure change হচ্ছে। এই যে ভেপার প্রেসার চেঞ্জ হলো, তার মানে এই যে ভেপার প্রেসারটা চেঞ্জ হলো, দ্যাট ইজ P। অ্যাকর্ডিং টু রাউল্টস ল বলছে এখানেও P ভ্যারিজ অ্যাজ X হবে। তার মানে দ্য চেঞ্জ দ্য ভেপার প্রেসার অফ দ্য সলিউশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন। এই ভেপার প্রেসারকে তুমি বইতে পার্শিয়াল প্রেসার নামেও পড়তে পারো। So what is that vapor pressure after adding the volatile solute into it? The vapor pressure changes from P0 to P, and that vapor pressure of the solution is directly proportional to the mole fraction of the solute added. তার মানে এই যে ভেপার প্রেসারটা যে সলিউটটা তুমি অ্যাড করেছো তার মোল ফ্র্যাকশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। অ্যাকর্ডিং টু হেনরিস ল কি বলেছিলাম? পার্শিয়াল প্রেসার মোল ফ্র্যাকশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেখানে আমরা ডাল্টনের সূত্রটাও অ্যাপ্লাই করেছিলাম। এখানে আমরা যেটা অ্যাপ্লাই করছি রাউল্টসের ল। রাউল্টস কি বলছেন যে প্রথমে তোমার কাছে যখন পিওর সলভেন্ট ছিল তার একটা ভেপার প্রেসার ছিল P0। এখন ভোলাটাইল সলিউট অ্যাড করার পরে সলভেন্টটা সলিউটের সাথে মিক্স হয়ে একটা সলিউশন হয়েছে, তার ভেপার প্রেসারটা হচ্ছে P। সেই ভেপার প্রেসারটা যে সলিউটটা তুমি অ্যাড করেছো তার মোল ফ্র্যাকশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো রাইট ডাউন let vapor pressure of pure solvent is P0. Let vapor pressure of the pure solvent is P0. Next line write down. After adding volatile solute, the vapor pressure of the solution
the vapor pressure of the solution becomes P. Next line. So according to this law, vapor pressure of the solution is directly proportional to the mole fraction of the solute added in the solution. এবার লেখো যে সো p ভ্যারিয়াস x, এটা লেখার পর এবার ভাবো যে ধরো এখানে আমি একটা সলিউটের রেসপেক্টে ভেবেছি, কেউ চাইলে দুটো সলিউটের রেসপেক্টে ভাবতে পারে। আগের দিনই বলছিলাম যে এখানে ধরো একটা স্টুডেন্ট ধরো এখানে একটা সলিউট অ্যাড করলো ভোলাটাইল, এখানে আরেকটা স্টুডেন্ট ধরো আরেকটা সলিউট অ্যাড করলো ভোলাটাইল। এই সলিউটটাকে যদি আমি a নাম দিই, এই সলিউটটাকে কি নাম দেব? b। তাহলে a এর উপর যদি রাউলস ল অ্যাপ্লাই করো তাহলে কি লিখতে পারো? pa ভ্যারিয়াস x এ। আর b এর রেসপেক্টে যদি অ্যাপ্লাই করো তাহলে pb ভ্যারিয়াস x b। আগের দিনই আমরা বলেছি রাউলস ল মানে কি p ভ্যারিয়াস x, তাহলে এর জন্য pa ভ্যারিয়াস x এ, pb ভ্যারিয়াস x কিছুই না। এবার রাউলস ল বলছে যে যদি p ভ্যারিয়াস x হয় তাহলে অ্যাকর্ডিং টু ম্যাথস ভ্যারিয়েবিলিটি টার্মটাকে ইকুয়াল করলে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। সো রাউলস এটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করছে? p0। তাহলে আমরা কি বলতে পারি? p p0 x। তাহলে সিমিলারলি এখানে যদি এটা অ্যাপ্লাই করি a এর জন্য তাহলে এটা কি লিখতে পারি? pa pa0 x এ। আর এটাই যদি b এর জন্য অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারি? pb pb0 x। নাও you can ask me কি স্যার ফর p ভ্যারিয়াস x এখান থেকে ইকুয়াল করার জন্য p0 টার্মটাকে কেন চয়েস করা হলো? কারণ তুমি ভালো করে ভেবে দেখো কোন একটা পার্টিকুলার সলিউশনে সলিউট অ্যাড করার আগে যে পিওর সলভেন্টটা ছিল তার ভেপার প্রেসার কত ছিল? p0। এবং এই p0 পার্টটা কি ছিল? প্রত্যেকটা সলভেন্টের জন্য কনস্ট্যান্ট ছিল। আফটার অ্যাডিং দ্য সলিউট তার ভেপার প্রেসার মানে সলিউশনের ভেপার প্রেসার চেঞ্জ করছিল। কিন্তু সলভেন্ট ওয়াইজ ভাবলে সেই সলভেন্টের ভেপার প্রেসারের তো কোনো চেঞ্জ হচ্ছে না, ওটা তো p0ই থাকছে। কেন? কারণ সেখানে লিকুইড ভেপার অলরেডি ইকুইলিব্রিয়াম প্রেজেন্ট আছে। তো অ্যাজ দেয়ার ইজ এ লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম প্রেজেন্ট, সো দ্য পিওর সলভেন্টের ভেপার প্রেসার যেটা p0 বলছো সেটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। সেই জন্য যখন তোমার ভ্যারিয়েবিলিটি টার্মটাকে ইকুয়াল করা হচ্ছে আমি এখানে যে একটা কনস্ট্যান্ট টার্ম ইউজ করছি দ্যাট ইজ p0। এটাই তুমি ভেবে দেখো হেনরিস লতে পড়েছিলে p kh x, যেখানে ওই কনস্ট্যান্টটাকে আমরা বলেছিলাম হেনরি ল কনস্ট্যান্ট, সেটাও কিন্তু স্পেসিফিক ভ্যালু শো করছিল। প্রত্যেকটা গ্যাসের জন্য প্রত্যেকটা সলিউটের জন্য kh ভ্যালু আলাদা হচ্ছিল। সিমিলারলি এখানেও আমরা যখন ইকুয়াল করছি তখন দ্যাট ভ্যালু উইল বি p0। তো এটাকে আমরা কি বলতে পারি? রাউলস ল এর বেসিক ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটাই যখন কেউ a সলিউট অ্যাড করছে তার জন্য অ্যাপ্লাই করলে pa pa0 x, b সলিউটের জন্য অ্যাপ্লাই করলে pb pb0 x। কিছুই না। এবার তাহলে ওখানে লেখো Raoult's law is a special case of Henry's law. Raoult's law is a special case of Henry's law. Raoult's law is a special case of Henry's law. Raoult's law is a special case of Henry's law. দিয়ে লেখো explain. কেন বললাম এটা? কারণ অ্যাকর্ডিং টু রাউলস ল তুমি কি জানো? অ্যাকর্ডিং টু রাউলস ল তুমি কি জানো? p ভ্যারিয়াস x, p ভ্যারিয়াস x মানে p p0 x, তাই তো? আর অ্যাকর্ডিং টু হেনরিস ল কি জানো? p ভ্যারিয়াস x তার মানে p kh x। তাহলে দুটো ল এর এক্সপ্রেশনই দেখতে পাচ্ছ p ভ্যারিয়াস x টা আছে। রাউলস ল তো p ভ্যারিয়াস x আছে, হেনরিস ল তো p ভ্যারিয়াস x আছে। তাহলে কোন টার্ম দুটো আলাদা? কনস্ট্যান্ট টার্ম দুটো আলাদা। রাউলস ল এর ক্ষেত্রে এটা p0
আর হেনরিস ল এর ক্ষেত্রে এটা KH। তাহলে স্পেশাল কেস কখন হবে? যখন এই P0 আর KH টা কি হবে, ইকুয়াল হবে। ভেবে দেখো, যদি এই P0 আর এই KH টা সেম হচ্ছে, তখন P আর X এর মধ্যে দেখো ইকুয়ালিটি মেইনটেইন থাকছে। তাহলে আমরা লিখতে পারি, লেখো রাউলস ল বিকামস, বা রাউলস ল ইজ এ স্পেশাল কেস অফ হেনরিস ল। এটা লেখার পর লিখবে রাউলস ল ইজ এ স্পেশাল কেস অফ হেনরিস ল। Raoult's law is a special case of Henry's law when P0 becomes equal to KH. When P0 becomes equal to KH. When P0 becomes equal to KH. তাহলে রাউলস ল হেনরিস ল এর সাথে কখন ইকুয়াল হবে? যখন P0 টা KH এর সাথে ইকুয়াল হবে। ভেবেই দেখো, যদি P0 আর KH সেম হয়ে যায়, তাহলে এই এখানে পার্শিয়াল প্রেসার, এখানে ভেপার প্রেসার কি হয়ে যাবে, সেম হয়ে যাবে দুটোর ক্ষেত্রে। তো তখন আমরা বলতে পারি রাউলস ল হেনরিস ল এর একটা স্পেশাল কেস। আচ্ছা, তার মানে আমরা রাউলস ল এর কন্টিনিউয়েশনটা এখন যাচ্ছি, এবং আজকে প্লটটাও তোমাকে বোঝাবো বলেছিলাম রাউলস ল এর রেসপেক্টে যে ভেপার প্রেসার তার সাথে মোল ফ্র্যাকশনের প্লটটা কি রকম হয়। তো সেই জন্যই আমি এখানে বললাম যে ধরো এখানে আমি দুটো সলিউট অ্যাড করছি, একটা সলিউট A, একটা সলিউট B। A সলিউটটা অ্যাড করার ফলে ভেপার প্রেসার হচ্ছে PA = PA0xA। B সলিউটটা অ্যাড করার পরে ভেপার প্রেসার হচ্ছে PB0xB। তাহলে টোটাল প্রেসার কত হচ্ছে বলো? এখান থেকে আমরা টোটাল প্রেসার কত লিখতে পারি? টোটাল প্রেসার লিখতে পারি P সাফিক্সে টোটাল, দ্যাট ইজ PA প্লাস PB। টোটাল প্রেসার মানে এই প্রেসারটা প্লাস এই প্রেসারটা। তাহলে যদি ভ্যালুটা পুট করে দাও, PA মানে কত বলতে পারি, PA0xA, PB = বলতে পারি PB0xB। বলতে পারি এত অবধি লিখে নাও। তাহলে আমাদের P টোটাল কত এলো? P টোটাল এলো আমাদের PA0xA প্লাস PB0xB, দ্যাট ইজ P টোটাল। এখন আমরা মোল ফ্র্যাকশনের কনসেপ্টে কি পড়েছি? মোল ফ্র্যাকশনে পড়েছি যে the summation of two mole fraction will be equal to 1। তার মানে আমরা কি বলতে পারি, XA plus XB that will be equals to 1, তাই তো? তাহলে আমরা এখানে দুটো কেস করছি, একটা লেখো কেস 1 আর এখানে লেখো একটা কেস 2। ভালো করে বুঝতে হবে, দেখো একটা করলাম কেস 1, একটা করলাম কেস 2। কেস 1 এ যদি আমরা এরকম করি XA = 1 - XB, x এটা কি লিখতে পারি 1 - XB। কেস 2 তে XB = কত লিখতে পারি 1 - XA। এবার এই x এর ভ্যালুটা এখানে পুট করে দিতে পারি, আর এখানে এই xb এর ভ্যালুটা এখানে পুট করে দিতে পারি, দিয়ে দেখি কি ইকুয়েশন দাঁড়ায়। তাহলে P টোটাল ইকুয়ালস টু দাঁড়াচ্ছে PA0 XA, XA মানে 1 - XB প্লাস PB0 XB, আর এখানে XB তে পুট করে দিলে P টোটাল কত দাঁড়ায় বলো? P টোটাল ইকুয়ালস টু দাঁড়ায় PA0 XA প্লাস PB0 XB এর জায়গা পুট করে দাও 1 - XA। তাহলে এটা কত দাঁড়াচ্ছে সিম্পলিফাই করলে PA0 minus PA0 XB plus PB0 XB। এখানে P টোটাল কত দাঁড়াচ্ছে দেখো, PA0 XA plus PB0 minus PB0 XA। তাহলে এখানে PA0 মাইনাস, বা এখানে ধরে নাও আমি যদি প্লাস ইউজ করি, তাহলে এখানে XB কমন চলে আসছে, তাহলে তো থাকবে PB0 মাইনাস PA0 XB, আর এখানে P টোটাল কি থাকছে, দ্যাট ইজ PB0 প্লাস XA কমন নিলে থাকবে
PA0 minus PB0 x তাহলে দুটো কেসে আমি দুটো ইকুয়েশন পেলাম টোটাল প্রেসারে। একবার x এটাকে 1 xb করে পেলাম, আর একবার xb টাকে 1 xb করে পেলাম। দুটো টোটাল প্রেসারে দেখো ফর্মুলা আলাদা এসেছে, কিন্তু দুটো টোটাল প্রেসারের রেসপেক্টে তুমি একটা কনক্লুশন আসতে পারো। সেটা কি বলো তো? তুমি যদি ভালো করে দুটো ফর্মুলা দেখো, টোটাল প্রেসারের ফর্মুলাতে একটাই মোল ফ্র্যাকশন রয়েছে। টোটাল প্রেসারের ফর্মুলাতে দেখো একটাই মোল ফ্র্যাকশন রয়েছে। তার মানে দুটো ইকুয়েশনকে যদি তুমি কম্পেয়ার করো টোটাল প্রেসারের রেসপেক্টে, তাহলে দেখতে পাচ্ছ টোটাল ভেপার প্রেসার অফ দ্য সলিউশন দ্যাট ডিপেন্ডস অন অনলি ওয়ান মোল ফ্র্যাকশন। ভালো করে দেখো, ইকুয়েশনে একটাই মোল ফ্র্যাকশন আছে, কিন্তু যেমন তোমার এখানে ইকুয়েশনটায় দুটো মোল ফ্র্যাকশন ছিল, যেই তুমি x এর জায়গায় xb বা xb এর জায়গায় x এটাকে পুট করলে, তখন তোমার কিন্তু টোটাল প্রেসার একটাই মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে। তো এইরকম সিচুয়েশনে আমরা তাহলে লিখতে পারি, এটা লেখার পর লেখো thus total vapor pressure of the solution thus the total vapor pressure of the solution depends on only one mole fraction. Thus the total vapor pressure of the solution depends on only one mole fraction of the solute. সেটা a ও হতে পারে, সেটা b ও হতে পারে। যদি a এর উপর ডিপেন্ড করে তাহলে ফর্মুলাটা এরকম হবে, যদি b এর উপর ডিপেন্ড করে তাহলে ফর্মুলাটা এরকম হবে। আচ্ছা, এইবার কেস 1টার রেসপেক্টে আমি বলি, এখানে যেহেতু xb আছে, তাহলে তুমি ধরে নিতে পারো xb টা 0 হতে পারে। যদি xb 0 হয় তাহলে এই পুরো পার্টটা 0। ভালো করে দেখে নাও, xb যদি 0 হয় তাহলে এই পুরো পার্টটা 0। তাহলে p টোটাল কি দাঁড়াচ্ছে? p টোটাল দাঁড়াচ্ছে pa0। আর এখানে x এ আছে বলে x এ যদি 0 হয় তাহলে x এ 0 মানে এই পুরো পার্টটা 0। তাহলে p টোটাল কত দাঁড়াচ্ছে? pb0। হ্যাঁ কি না বলো? xb 0 মানেই তো তুমি ভেবে দেখো, xb যদি 0 হয় তাহলে x এ কত হবে? 1। xb যদি 0 হয় তাহলে xb 0 বলাও যায়, x এ 1 বলাও তাই। সেরকম ভাবে x এ 0 যদি বসাও তাহলে xb কত হবে? 1 হবে। তাহলে xb 0 বলাও যায়, xb 1 বলাও তাই। তার মানে তুমি যদি xb 0 বা x এ 1 বসাও, p টোটাল pa0, x এ 0 xb 1 বসাও তাহলে p টোটাল pb0। এবার তুমি ভালো করে ভেবে দেখো, আমরা অ্যাজিউম করে নিয়েছি pb গ্রেটার দ্যান pa। কি অ্যাজিউম করে নিয়েছি? the partial pressure of b is greater than the partial pressure of a। তার মানে আমরা কি বলতে পারি pb0 greater than pa0? যদি আমরা পার্শিয়াল প্রেসার ছেড়ে দেবো, যদি ভেপার প্রেসারের রেসপেক্টে ভাবি, আমরা অ্যাজিউম করে নিয়েছি ভেপার প্রেসার pb is greater than ভেপার প্রেসার pa। তার মানে আমরা তো ধরেই নিয়েছি যে পিওর সলভেন্টের রেসপেক্টেও তাই হবে। যদি সলিউশনে হয় তাহলে সলভেন্টেও তো তাই হবে। সলিউশন আর সলভেন্ট এখানে কি হবে? সলিড অ্যাড করার পর সলিউশনটা হয়েছে। বাকি যদি আমরা পিওর সলভেন্টের রেসপেক্টে দেখি, pb0 গ্রেটার দ্যান pa0 হবে। তাহলে pb0 যদি গ্রেটার দ্যান pa0 হয়, এটা কেন হলো? কারণ আমি অ্যাজিউম করেছি pb গ্রেটার দ্যান pa। কারণ a অ্যাড করেছো তারপর b অ্যাড করেছো, তাহলে এর ভেপার প্রেসারটা নিশ্চয়ই এর থেকে বেশি হবে। তাহলে এর ভেপার প্রেসারটা যদি এর থেকে বেশি হয়, তার মানে পিওর সলভেন্টেও এটা বেশি ছিল। তাহলে আমরা বলতে পারি যে এই যে pa0 যে ভ্যালুটা পেয়েছি সেটা কম, আর এই যে pb0 যে ভ্যালুটা পেয়েছি সেটা বেশি ফ্রম দিস ইকুয়েশন। তাহলে pb0টা যদি বেশি হয় তাহলে pb0 এখানে বেশি হবে, এখানে pa0 কি হবে? কম হবে। তাহলে যখন কম ভ্যালু হবে তখন সেটাকে আমরা কি বলতে পারি? মিনিমা। আর এটা pb0 বেশি বলে এটাকে আমরা কি বলতে পারি? ম্যাক্সিমাম। তার মানে আমি অ্যাজিউম করে নিয়েছি কি pb গ্রেটার দ্যান pa। pb গ্রেটার দ্যান যদি pa হয় তাহলে কি হবে? pb0 গ্রেটার দ্যান pa0 হবে। এটা তো সলিউশনের রেসপেক্টে, এটা তো সলভেন্টের রেসপেক্টে। সলিউশনের রেসপেক্টে যদি বি সলিউট অ্যাড করার পর ভেপার প্রেসার এর থেকে বেশি হয়, তার মানে নিশ্চয়ই পিওর সলভেন্টেও pb0টা pa0 থেকে বেশি ছিল। তাহলে সেটাই যদি হয়, এখানে দেখো তোমার pa0 এসছে, এখানে দেখো pb0 এসছে, তাহলে pb0 যেহেতু pa0 থেকে বেশি,
যেখানে PV0 এসছে সেটা কি হবে, ভ্যালুটা বেশি হবে, তার মানে এটাকে বলতে পারি ম্যাক্সিমা। এখানে PA0 এসছে তাহলে কম ভ্যালু, মানে এটা কি বলতে পারি মিনিমাম। তাহলে দুটো মান আমরা পেলাম এখানে। এবার দেখ প্লটটা কি করে করবো, দেখ এখানে লিখলাম ভেপার প্রেসার, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে লিখলাম ভেপার প্রেসার, এখানে লিখলাম মোল ফ্র্যাকশন। আচ্ছা, প্রথমটা কি ছিল বলো, xb0 xa1, পরেরটা দেখলাম xb1 xa0। আচ্ছা, যেহেতু এটা মোল ফ্র্যাকশন সেই জন্য মোল ফ্র্যাকশন গুলোকে তলায় লিখলাম বাদিকে ডান দিকে। দেখো ভালো করে, যখন xb0 xa1 তখন টোটাল প্রেসার কত হচ্ছে PA0, এবং PA0 ভ্যালুটা কি হচ্ছে মিনিমাম। আর যখন xa0 xb1 তখন ভ্যালুটা হচ্ছে কি ম্যাক্সিমা PB0। যেহেতু মিনিমা সেই জন্য এটাকে নিচে রাখলাম, আর যেহেতু ম্যাক্সিমা সেই জন্য এটাকে উপরে রাখলাম। তাহলে মিনিমা মানে এটাকে লিখতে পারি PA0, আর ম্যাক্সিমা এটা কি বেরিয়েছে PB0। মিনিমা বলে এটাকে নিচে রাখলাম, ম্যাক্সিমা বলে ওটাকে উপরে রাখলাম। মিনিমা বলার জন্য মিনিমা ভ্যালুটা কত আসছে PA0, আর ম্যাক্সিমা বলার জন্য এই ভ্যালুটা কত আসছে PB0। ওই দুটোকে অ্যাড করে দিলাম। নট অনলি দ্যাট, এটাকেও অ্যাড করে দিলাম। এই যে PA0 আর PB0টাকে অ্যাড করলাম, তার মানে এটাকে বলতে পারি P টোটাল। P টোটাল কি ছিল, PA0 xa প্লাস PB0 xb। PA0 এর রেসপেক্টে যে প্লটটা গেছে, এই যে ডায়াগোনাল প্লটটা দেখতে পাচ্ছ, এটা নিশ্চয়ই PA ইকুয়ালস টু PA0 xa, আর PB0 এর রেসপেক্টে যে প্লটটা গেছে এটা নিশ্চয়ই PB ইকুয়ালস টু PB0 xb। তো তোমরা যে বইতে প্লটটা দেখতে পাও সেটা হচ্ছে এই প্লটটা দেখতে পাও। তো এরকম ভাবে ড্র করা আছে, এতটাই কমপ্লিট ইলাবোরেশন নেই, কিন্তু সেই ইলাবোরেশনটা আমি এখন করে দিলাম কেন প্লটটা এরকম দেখতে হয়। ভেপার প্রেসারের সাথে মোল ফ্র্যাকশন রাউলস ল থেকে আসছে, বুঝে গেল? বুঝেছো? এবার কেন এই প্লটটাকে আমি করা শেখালাম, কারণ এই প্লটটার উপর বেস করেই তোমাকে আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশনটা আমি বোঝাবো। ভালো করে দেখো, এটা আশা করি হয়ে গেছে, এটা আমি মুছে দিচ্ছি তাহলে। এবার আমি বলেছিলাম বেসিক্যালি সলিউশন দু রকমের হয়। সলিউশন যদি দেখো এটা দু রকমের হয়, একটাকে আমরা বলেছিলাম কি বলো আইডিয়াল সলিউশন, আর একটাকে আমরা বলেছিলাম নন আইডিয়াল সলিউশন। একটাকে আমরা বলেছিলাম আইডিয়াল সলিউশন, এটা আরেকবার করে লেখো, রিভিশনও হয়ে যাবে, প্লাস এই জায়গাটা ক্লিয়ার আউট করা দরকার, কারণ এটা আমরা নতুন করে আরেকবার করছি। আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। এখন আইডিয়াল সলিউশন মানে কি বলেছিলাম, আইডিয়াল সলিউশনস আর দোজ সলিউশন হুইচ ফলোস রাউলস ল। তাহলে আইডিয়াল সলিউশন মানে হচ্ছে সেই সলিউশনসটা যেটা রাউলস ল ফলো করে। তাহলে দেখো আইডিয়াল সলিউশন হেডিং করে, the solution which obeys Raoult's law, the solution which obeys Raoult's law, the solution which obeys Raoult's law are ideal solution, are ideal solution. So for that solution, for those solutions, so for those solution we can say PA equals to PA0 xa, PB equals to
PbO(xB) ভালো করে বোঝো, কারণ রাউলস ল কি বলছে? রাউলস ল অলরেডি বলেছে যে যদি দুটো সলিউট থাকে তাহলে P PaO(x) হবে, PB PbO(xB) হবে। তাহলে সেটা যদি ফলো আপ করে তাহলে P PaO(x) PB PbO(xB), তাহলে এটা হচ্ছে আইডিয়াল সলিউশন। সেকেন্ডলি লেখো, এটা তো এক নাম্বার গেল। সেকেন্ডলি লেখো here ideal solution এর আন্ডারে here AB interaction will be equal to AA or BB interaction। তার মানে AB interaction will be equal to AA or BB interaction। তার মানেটা কি? তার মানে হচ্ছে, তুমি ভালো করে ভেবে দেখো, এটা আমি বলেছিলাম যে যদি তুমি এখানে সলভেন্ট থাকে, এখানে তুমি বাইরে থেকে ধরো সলিউট অ্যাড করছো, সলিউশন বানাচ্ছো, তাহলে এখানে তিন রকমের ইন্টারঅ্যাকশন ইউ উইল সি। একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে তোমার সলিউট সলিউট, একটা হচ্ছে তোমার সলভেন্ট সলভেন্ট, আর একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে সলিউট সলভেন্ট। ভালো করে বোঝো। তাহলে how many different types of interaction you will see? Three types of interaction. Solute solute, that means AA, solvent solvent, that is BB, আর solute solvent মানে AB। এই তিনটে ইন্টারঅ্যাকশনে যদি সেম হয় তাহলে কি বলবো? আইডিয়াল সলিউশন। solute solute, solvent solvent, solute solvent, if these three interactions are equal or nearly equal, then we can call it ideal solution। তো সেটাই সেকেন্ড পয়েন্টে লিখেছো যে if AB interaction is equal to BB interaction or AB interaction or AB interaction equal to A or BB interaction, তাহলে আমরা সেটাকে বলতে পারি আইডিয়াল সলিউশন। থার্ড পয়েন্টে লেখো for this solution del mix H equals to 0 and del mix V equals to 0। For that kind of solution delta mix H equals to 0, delta mix V equals to 0। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে ধরো তোমার কাছে দুটো আইডিয়াল সলিউশন আছে, এবার এই দুটো আইডিয়াল সলিউশনকে কি করলে? তুমি মিক্স করলে। এই আইডিয়াল সলিউশনটা ধরো 5 ml, এই আইডিয়াল সলিউশনটা ধরো 10 ml। মিক্স করলে তাহলে ভলিউমটা কত হওয়া উচিত? 15 ml। তাহলে তোমার যদি 15 ml ই ভলিউম হয় আফটার মিক্সিং, তাহলে সেটাকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। কিন্তু কখনো কখনো এই 15 ml হয় না, কখনো এই ভ্যালুটা বেশি হয় কম হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখবি 16 ml হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখবে 14 ml হয়ে যাচ্ছে। অথচ যদি 5 আর 10 দুটো মিশিয়ে 15 ml হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। যাদের ক্ষেত্রে দুটো ভলিউমই ম্যাচ করে যাবে, 5 10 নিয়ে 15 হয়ে যাবে, তাহলে তাদের ক্ষেত্রে বলবো আইডিয়াল। তাদের ক্ষেত্রে ম্যাচ করবে না, তাদের ক্ষেত্রে বলবো নন আইডিয়াল। দেখো যেহেতু এখানে দুটো 5 আর 10 মিক্স করার ফলে ভলিউমটা দুটো ভলিউমের অ্যাডিশন হলো, তার মানে ভলিউমের কোনো চেঞ্জ হলো না, সেই জন্য তুমি কি বললে? ডেল্টা মিক্স ভি ইকুয়াল টু 0। কোনো তো চেঞ্জই হয়নি ভলিউমের মিক্সিং এর সময়, সেই জন্য কি হচ্ছে? ভ্যালুটা 0 হচ্ছে। তাহলে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তোমাকে বলতে পারে, সাপোজ ইউ হ্যাভ টু আইডিয়াল সলিউশন, one having volume 7 ml, one other having 8 ml, so if you mix it, what will be the volume? That will be 15 ml। কিন্তু নন আইডিয়ালের ক্ষেত্রে এটা কিন্তু জিজ্ঞেস করবে না, কারণ ভলিউমটা চেঞ্জ করতে পারে, তখন সেখানে নন আইডিয়ালে আমরা পড়বো নট ইকুয়াল টু 0। সেরকম ভাবে ডেল্টা মিক্স এইচ, এইচ মানে কি বলতো? এনথালপি। ক্লাস 11 এ পড়েছো, এইচ হচ্ছে এনথালপি। তারপরে দুটো সলিউশন কি মিক্স করলে এনথালপিরও কোনো চেঞ্জ হবে না, কিন্তু এই এনথালপিটা চেঞ্জ হতে পারে। ভেবে দেখো, এটা গ্রেটার দ্যান 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে। যখন লেস দ্যান 0 হবে তখন সেটাকে আমরা কি বলি? এক্সোথার্মিক। গ্রেটার দ্যান 0 হলে এন্ডোথার্মিক। তার মানে তুমি নিজে ভেবে দেখো যে মিক্সিং এর সময় এনার্জি কিন্তু চেঞ্জ হতে পারে। যদি না হয় তাহলে আইডিয়াল, যদি হয় তাহলে নন আইডিয়াল। তাহলে এই তিনটে পয়েন্টের রেসপেক্টে আমরা আইডিয়াল সলিউশন আর নন আইডিয়াল সলিউশনকে ডিস্টিংগুইশ করতে পারি। এবার এখানে একটা এক্সাম্পল লেখো, আমি অনেকগুলো এক্সাম্পল আগের দিনও বলেছিলাম, এক্সাম্পলগুলো লেখো। হতে পারে বেনজিন প্লাস টলুইন মিক্সচার, হতে পারে লেখো ক্লোরোইথেন প্লাস ব্রোমোইথেন মিক্সচার, ক্লোরোইথেন প্লাস ব্রোমোইথেন মিক্সচার। আরো অনেক এক্সাম্পল আছে, দুটো করে মনে রাখো। তাহলে বেনজিন টলুইন, ক্লোরোইথেন ব্রোমোইথেন, ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন,
These are the example of ideal solution. Now non-ideal solution, এবার হেডিং করো non-ideal solution. Non-ideal solution এর রেসপেক্টে লেখো ফার্স্ট পয়েন্ট, the solution which do not obey Raoult's law, the solutions which do not obey Raoult's law, the solutions which do not obey Raoult's law are called non-ideal solutions. So for this solution we can say PA equals to কি লিখতে পারি, এই যে PA0x এটা হচ্ছিল রাউলস ল এর জন্য, যদি রাউলস ল ফলো না করে, যদি রাউলস ল ফলো না করে তাহলে এটা কি হবে, নট ইকুয়াল। ইকুয়াল হলে কি হচ্ছে, রাউলস ল ফলো করছে না মানে নট ইকুয়াল। সেকেন্ডলি, সেকেন্ড পয়েন্টে লেখো here AB interaction is not equal to, here AB interaction is not equal to AA or BB interaction. Here AB interaction is not equal to AA or BB interaction. Sometimes AB interaction is weaker than AA or BB interaction. In some cases, AB interaction is stronger than AA or BB interaction. In one case, AB interaction is stronger than AA BB. In some cases, AB interaction is weaker than A or BB interaction. Right? তার রেসপেক্টেই নন আইডিয়াল সলিউশনকে আবার ফার্দার দুটো ডিভিশনে ভাঙবো। তার আগে নন আইডিয়ালে এটা আমরা দেখতে পেলাম। থার্ড পয়েন্টে কি লিখবো বলো? থার্ড পয়েন্টে জাস্ট এটাই অপোজিট, ডেল্টা মিক্স H ইকুয়াল টু 0 হচ্ছিল, তাহলে এটা কি হবে, নট ইকুয়াল টু 0। তার মানে এখানে এনথালপি চেঞ্জ হবে, তার মানে ইট মাইট বি গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয় এন্ডোথার্মিক, লেস দ্যান 0 হলে এক্সোথার্মিক। আর মিক্সিং এর সময় এখানে কিন্তু ভলিউমের চেঞ্জ হবে, সো এটাও নট ইকুয়াল টু 0। এক্সাম্পলে লেখো ক্লোরোফর্ম অ্যাসিটোন, ethanol water, etc. এই মিক্সচার গুলো নন আইডিয়াল সলিউশনের মতো বিহেভ করে। এবার নন আইডিয়াল সলিউশন হয়ে গেলে তাহলে আমরা এবার ফোকাস করব নন আইডিয়াল সলিউশনের ক্লাসিফিকেশন। তো হেডিং করো ক্লাসিফিকেশন অফ নন আইডিয়াল সলিউশন, ক্লাসিফিকেশন অফ নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন দু রকমের হয়, একটাকে আমরা বলতে পারি পজিটিভ ডেভিয়েশন, হেডিং করা আগে পজিটিভ ডেভিয়েশন, আর একটাকে আমরা বলতে পারি নেগেটিভ ডেভিয়েশন। One is positive deviation, another is negative deviation. So what is positive deviation? So in case of positive deviation, write down under this, in case of positive deviation, in case of positive deviation, in case of positive deviation, AB interaction is weaker than, AB interaction is weaker than AA or BB interaction. AB interaction is weaker than AA or BB interaction. ঠিক আছে? এবার কেন পজিটিভ ডেভিয়েশন হয় তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি অলরেডি রিজনটা লিখেছো, AB ইন্টারঅ্যাকশন ইজ উইকার দ্যান AA অর BB। তার মানে যখন ধরো তোমার কাছে দুটো সলিউশন আইসোলেটেড ছিল মিক্সিং হওয়ার আগের অবস্থা, এই একটা কন্টেনারে একটা সলিউশন, এই একটা কন্টেনারে একটা সলিউশন, এবার এদের মধ্যে তো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছিল,
কিন্তু যেই মিক্স করে দিলে সেই ইন্টারঅ্যাকশনটা ব্রেকডাউন করে গেল। এখন মিক্সিং এর পর দেয়ার ইজ নো সাচ কাইন্ড অফ ইন্টারঅ্যাকশন প্রেজেন্ট, তার মানে ইন্টারঅ্যাকশনটা কি হয়ে গেল, উইকার হয়ে গেল। যদি ইন্টারঅ্যাকশনটা উইকার হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো, পজিটিভ ডেভিয়েশন। উল্টোটা যদি হয় তাহলে আমরা কি বলবো, নেগেটিভ ডেভিয়েশন। দুটো সলিউশন ছিল, তাদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন ছিল না, মিক্স করে দিলে ইন্টারঅ্যাকশন তৈরি হলো, সাচ লাইক হাইড্রোজেন বন্ডিং, তখন সেটাকে আমরা কি বলবো, নেগেটিভ ডেভিয়েশন। তখন আমরা কি বলতে পারি, AB ইন্টারঅ্যাকশন ইজ স্ট্রঙ্গার দ্যান AA অর BB ইন্টারঅ্যাকশন। তার মানে পজিটিভ ডেভিয়েশনে কি বলতে পারি, AB ইজ উইকার দ্যান AA অর BB। কেন AB টা উইকার হলো, AB টাকে তুমি দুটো সলিউশন ভেবে নাও, এই একটা সলিউশন এই একটা সলিউশন, দুজনের মধ্যে ইন্টারঅ্যাকশন ছিল, মিক্স করে দিলে ইন্টারঅ্যাকশনটা কি হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার করে গেল। তার ফলে তোমার AB ইন্টারঅ্যাকশনটা উইকার হয়ে গেল AA অর BB থেকে। উল্টো দিকটা ভেবে দেখো, যে A BB তে ইন্টারঅ্যাকশন ছিল, মিক্স করে দিলে ইন্টারঅ্যাকশনটা উদাও হয়ে গেল, ইন্টারঅ্যাকশন আর নেই, তাহলে ইন্টারঅ্যাকশনটা কমে গেল, তার মানে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে নেগেটিভ ডেভিয়েশন। তার মানে এরকম ভাবে আমরা পজিটিভ ডেভিয়েশন বা নেগেটিভ ডেভিয়েশনকে ইলাবোরেট করতে পারি। তার মানে এটা লিখেছো, এবার লেখো সাপোজ two solutions, suppose two solutions, TWO two solutions under positive deviation. Suppose two solutions having AA or BB interaction respectively, having AA or BB interaction respectively. Full stop. The extent of interaction in these two separate solutions decreases when we are going to mix these two solutions, resulting in positive deviation. খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেটা দেখবে সিবিএসসি পিওআইকিউ তেও পাবে, এটা হচ্ছে ইথানল আর ওয়াটার, যার মধ্যে পজিটিভ ডেভিয়েশন দেখা যায়। ভালো করে বোঝো, এই হচ্ছে একটা, ধরো দুটো কন্টেনার আছে, জাস্ট ট্রাই টু ইমাজিন, এখানে আছে ইথানল মানে অ্যালকোহলটা আছে, এখানে আছে ওয়াটার, এখানেও অ্যালকোহলটা মানে ওয়াটারটা আছে। এবার এখানে ধরো ইথানল আছে আর এখানে ধরো ওয়াটারটা আছে। এবার এদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছিল, কি বলতো, হাইড্রোজেন বন্ডিং। ওয়াটার ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড করছে, ইথানল ইথানলের সাথে হাইড্রোজেন বন্ড করছে। দুটোকে মিক্স করে দিলে সেই হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশনটা পুরোটা ব্রেকডাউন করে। তবে দুজনের হাইড্রোজেন বন্ড হয়েছিল, ইন্টারঅ্যাকশন বেশি হয়েছিল, মিক্স করে দেওয়ার পর ইন্টারঅ্যাকশনটা ব্রেকডাউন করলে ইন্টারঅ্যাকশনটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এবি ইন্টারঅ্যাকশনটা কি হয়ে গেল, কমে গেল। তাহলে এ বিবিটা আগে বেশি ছিল, এ মানে ইথানল ইথানল, বিবি মানে ওয়াটার ওয়াটার, যে মিক্স করে দিলে ইথানল ওয়াটার, দেয়ার ইজ নো হাইড্রোজেন। তার ফলে কি হয়ে গেল, ইন্টারঅ্যাকশন কমে গেল, তাহলে আমরা বলতে পারি এবি ইন্টারঅ্যাকশন ইজ উইকার দ্যান এ। তাহলে দেখো, in case of ethanol and water mixture, both the solution will carry out hydrogen bonding, separately, full stop. After mixing, both the solution will carry out hydrogen bonding separately. After mixing, full stop. After mixing, the extent of interaction due to hydrogen bonding
decreases, resulting in positive deviation. বোঝা গেল? Any doubts regarding this positive deviation? উল্টোটাই হচ্ছে দেখো নেগেটিভ ডেভিয়েশন, কিচ্ছু নেই। নেগেটিভ ডেভিয়েশনে আমরা দেখতে পাই AB ইন্টারঅ্যাকশন ইজ স্ট্রঙ্গার দ্যান AA or BB ইন্টারঅ্যাকশন। ভালো করে বুঝো, তার মানে উল্টো ঘটনা ঘটবে। তার মানে এখানে কি ছিল, দুটো সলিউশনে হাইড্রোজেন বন্ড ছিল, মিক্স করে দিলে হাইড্রোজেন বন্ড চলে গেল। আর এখানে বলছে দুটো সলিউশনে কোনো হাইড্রোজেন বন্ডিংই ছিল না, অ্যাড করে দিলে হাইড্রোজেন বন্ড তৈরি হলো। তাহলে হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার জন্য কি ইন্টারঅ্যাকশন বেড়ে গেল। তার মানে এটাকে বলা হচ্ছে AB ইন্টারঅ্যাকশন ইজ স্ট্রঙ্গার দ্যান A or B। তো লেখো নেগেটিভ ডেভিয়েশন দিয়ে লেখো here AB interaction is stronger than AA or BB interaction. Here AB interaction is stronger than AA or BB interaction. Here AB interaction is stronger than AA or BB interaction. In প্যারা লেখো the extent of interaction arising due to AA or BB interaction increases after mixing within bracket like hydrogen bonding মানে একটা extent of interaction এর example দিলাম, it might be hydrogen bonding resulting in negative deviation. এক্সাম্পল লেখ, যেটা পরীক্ষায় এসেছে ক্লোরোফর্ম অ্যাসিটোন, এবছরেও এসেছে ক্লোরোফর্ম অ্যাসিটোন, ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন মিক্সচার। এবার তুই ভালো করে ভেবে দেখ, একই রকম কনসেপ্ট, দুটো কন্টেনার, একটাতে ক্লোরোফর্ম আছে একটাতে অ্যাসিটোন আছে, তাদের মধ্যে সেই রকম কোনো ইন্টারাকশন নেই তো। ক্লোরোফর্ম অ্যাসিটোন কি ইন্টারাকশন করে, যেই তুই মিক্স করে দিলি তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড হলো। কিরকম ভাবে, ক্লোরোফর্ম মানে কি বল, CCl3, এখানে একটা হাইড্রোজেন, CHCl3 টাকে কি বলে, ক্লোরোফর্ম। আর অ্যাসিটোন মানে কি লিখতে পারিস, O ডাবল বন্ড C CH3 and you can see there is a hydrogen bond. তার মানে যখন সেপারেটলি ছিল এই হাইড্রোজেন বন্ডটা ছিল না, কিন্তু দুটো তো আলাদা কন্টেনার, মিক্স করে দিলে দেখ হাইড্রোজেন বন্ড তৈরি হলো। তাহলে যেই হাইড্রোজেন বন্ড তৈরি হলো তার মানে এক্সটেন্ট অফ ইন্টারাকশন মিক্সচারে কি হয়ে গেল, বেড়ে গেল, স্ট্রং হয়ে গেল। সেই জন্যই কি বলি AB গ্রেটার দ্যান A অফ A। তাহলে in case of chloroform and acetone, the extent of interaction is very less. The extent of interaction is very less when they are present in separate container. When they are present in a separate container. When they are present in a separate container. Full stop. After mixing these two solution, there is a hydrogen bonding between
chloroform and acetone. There is a hydrogen bonding between chloroform and acetone. There is a hydrogen bonding between chloroform and acetone. দিয়ে এই hydrogen bonding টা দেখা। যেভাবে লিখিয়েছি তোমরা দেখাও। যেভাবে লিখবে হাইড্রোজেন বন্ডিং বলে লিখবে। हाइड्रोजन बॉन्डिंग लिखा हलो लिखो so the extent of interaction increases after mixing so the extent of interaction increases after mixing so the extent of interaction increases after mixing resulting in negative deviation বোঝা গেল এবার দেখো আমার কাছে জিনিসটা কত ইজি বাট তোমাদের কাছে আমি জানি একটু জিনিসটা ডিফিকাল্ট হবে কেন বলো তুমি ভাবতে পারো যে স্যার কেন গ্রাফটা বা প্লটটা মুছিনি এখন কারণ আমি দেখো দুবার করে তো ড্র করব না আমি একবারই ড্র করে রেখে দিয়েছি ওটার উপরই কাজ করব তাই না কিন্তু এই জায়গাটাই আর কি সেজন্য আমি মুছিনি যাতে আমার কাজটা ইজি লাগে তো কিন্তু তোমাদের ক্ষেত্রে জিনিসটা দুবার করে ড্র করতে হবে এই যে ড্রয়িংটা তুমি করেছো ভালো করে ভেবে দেখো এটা কিন্তু তুমি আইডিয়াল সলিউশন মাথায় রেখে ড্র করেছো কেন কারণ আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে তুমি বলে নিয়েছিলে যে ইট ওবেস রাউলস ল রাউলস ল যদি ফলো করে তবেই কি বলেছিলে PA = PA0x এ PB = PB0x দেখো তুমি এখানে সেটা লিখেছো PA = PA0x এ PB = PB0x তার মানে এই যে পুরো জিনিস P টোটাল তো তাই হবে P টোটাল মানে PA + PB মানে PA0x এ + PB0x এগুলি তো তুমি রাউলস লতে করেছো সেই জন্যই রাউলস ল থেকে আমি করাচ্ছি তাহলে রাউলস ল অনুযায়ী যদি কোনো একটা সলিউশন রাউলস ল ফলো করে তাহলে এই গ্রাফটা সে ফলো করছে তাহলে আর অন্য কোনো ব্যাপার নেই তাহলে এই গ্রাফটা সে ফলো করছে কিন্তু যেই নন আইডিয়াল সলিউশনে চলে আসছো তুমি প্রথমেই বলে দিলে নন আইডিয়াল সলিউশন মানে কি রাউলস ল ফলো করবে না তার মানে এটাও ফলো করবে না এটাও ফলো করবে না তার মানে দেয়ার মাইট বি পজিটিভ ডেভিয়েশন দেয়ার মাইট বি নেগেটিভ ডেভিয়েশন এবার পজিটিভ ডেভিয়েশনে তুমি যেখানে লিখেছো পজিটিভ ডেভিয়েশন যেখানে একটু যদি জায়গা থাকে যদি একটু স্পেস ওখানে খালি থাকে তাহলে তুমি ওখানে ভাবো পজিটিভ মানে কি আর এখানে নেগেটিভ মানে কি পজিটিভ যদি নাও থাকে তাহলে তলায় লিখতে পারো কোনো অসুবিধা নেই জাস্ট এটা ভেবে রাখো কেন পজিটিভ বলছি কেন নেগেটিভ বলছি খালি কি ইন্টারঅ্যাকশনের রেসপেক্টেই বলছি সেটা খালি নয় রাউলস ল ফলো করছে না বলে নন আইডিয়াল কারণ এটা নন আইডিয়ালের আন্ডারেই পড়ে কিন্তু রাউলস ল ফলো করছে না কিভাবে পজিটিভ মানে হচ্ছে যখন তোমার PA not equal to কি বললে PA নন আইডিয়াল মানে তুমি কি বললে PA not equals to PA0x এ PB not equals to PB এটা তুমি আগেই লিখেছো কিন্তু পজিটিভ ডেভিয়েশন মানে কি পজিটিভ ডেভিয়েশন মানে not equal to তো বুঝলাম কিন্তু যখন এর ভেপার প্রেসারটা PA0x এর থেকে বেশি হবে তার মানে এক্সপেক্টেড কত ছিল PA0x যেটা রাউলস ল আমাকে বলে দিয়েছে যে এইটাই হতে হবে যদি তোমার নরমালটা এই এক্সপেক্টেড ভেপার প্রেসারের থেকে বেশি হয়ে যায় তখন পজিটিভ তাহলে PB ও কি হবে গ্রেটার দ্যান PB0x তার মানে তোমার ক্যালকুলেটেড ভেপার প্রেসার যদি এক্সপেক্টেড ভেপার প্রেসারের থেকে বেশি হয় দেন ইউ ক্যান সে পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশন কখন হবে উল্টোটা হবে PA less than PA0x PB less than PB0x তুমি পারলে যদি পরেও জায়গা থাকে সেখানেও লিখতে পারো কোনো অসুবিধা নেই তার মানে পজিটিভ ডেভিয়েশন পজিটিভ কেন বলছো ভালো করে ভেবে দেখো পজিটিভ বলার পিছনে রিজনটা পজিটিভ বলার পিছনে রিজন হচ্ছে নট ইকুয়াল টু তো অবশ্যই কিন্তু কি রকম ভাবে নট ইকুয়াল গ্রেটার দ্যান হয় তার মানে তোমার যদি ক্যালকুলেটেড ভেপার প্রেসার এক্সপেক্টেড ভেপার প্রেসারের থেকে বেশি হয় তখন আমরা কি বলবো পজিটিভ আর যদি ক্যালকুলেটেড ভেপার প্রেসারটা এক্সপেক্টেড ভেপার প্রেসারের থেকে কম হয় তাহলে আমরা কি বলবো নেগেটিভ ডেভিয়েশন তাহলে একবার ছোট করে নোট করে লিখে রাখো তাহলে সুবিধা হবে নোট করলে নোট বলে এরকম লেখো নোট খুব ইম্পর্টেন্ট দিয়ে লেখো এরকম ভাবে আলাদা করে লেখো একটা পজিটিভ একটা নেগেটিভ positive in case of positive deviation in case of positive deviation in case of positive deviation the calculated vapor pressure in case of positive deviation the calculated vapor pressure is more than
the calculated vapor pressure is more than the expected vapor pressure. তাই না তুমি বলো, কারণ রাউলস ল অনুযায়ী কি ছিল, রাউলস ল বলে দিয়েছিল PA equals to PA0xA, that is the expected, that is the calculated, তাহলে calculated টা expected এর ইকুয়াল হলে তবেই তো রাউলস ল। তাহলে এটা তো নট ইকুয়াল টু বলছে নন আইডিয়াল, কি রকম ভাবে নট ইকুয়াল টু, গ্রেটার দেন হয়। তার মানে যদি তুমি দেখতে পাও যে তোমার ক্যালকুলেটেডটা এক্সপেক্টেড এর রেসপেক্টে গ্রেটার দেন হয়ে যাচ্ছে, তাহলে কি বলবো, পজিটিভ। তাহলে লিখেছো তো, is higher than the expected, দিয়ে এইটা লেখো, PA greater than PA0xA, PB greater than PB0xA। একই জিনিস লিখো নেগেটিভ ডেভিয়েশনে, খালি ওটা লেস দ্যান করে দাও। in case of negative deviation, in case of negative deviation, in case of negative deviation, calculated vapor pressure is less than expected vapor pressure, calculated vapor pressure is less than expected vapor pressure, है कि ना बोलो। তাহলে এখানে লিখো PA less than PA0xA, PB less than PB0xA। বোঝা গেল, হয়েছে? এবার আমি আসছি প্লটটা, দুটো প্লট তোমাকে ড্র করতে হবে, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভের জন্য। তো একদম সেম প্লট দুটোর ক্ষেত্রে ড্র করো আগে, পজিটিভের জন্য নেগেটিভের জন্য, পজিটিভ এখানে লিখেছো, নেগেটিভ এখানে লিখেছো, ধরো পজিটিভের জন্য এই প্লটটা ড্র করো, নেগেটিভের জন্য এই প্লটটা ড্র করো, দুটো প্লট লাগবে। পজিটিভের জন্য করো, নেগেটিভের জন্য। একদম সেম টু সেম, যেরকম লেখা আছে সেরকম, লেখাটা বাদ দিয়ে করতে পারো, খালি ভেপার প্রেসার, মোল ফ্র্যাকশন, বাকি যেরকম আছে করে দাও, এই ভেতরের লেখাগুলো লিখো না, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেছে। এবার দেখ, এখানে তুমি কি বলেছো, ক্যালকুলেটেড ভেপার প্রেসার ইজ মোর দ্যান এক্সপেক্টেড ভেপার প্রেসার। তাহলে পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে কি করো, পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে যেহেতু ভেপার প্রেসারটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে রাউলস ল এর জন্য ভেপার প্রেসার, তাহলে একটু বেশি হবে, তাহলে এরকম ভাবে দেখো। তার মানে তুমি কি বোঝালে এই প্লটটা দিয়ে, এটা ছিল রাউলস ল এর আইডিয়াল সলিউশনের প্লট, কিন্তু তুমি বলছো কি এক্সপেক্টেড ভেপার প্রেসার তো বেশি, এক্সপেক্টেড এর থেকে তো বেশি, তাহলে এটা উপর দিয়ে যাবে, সেরকম ভাবে এটাও যাবে উপর দিয়ে, এটাও যাবে উপর দিয়ে। বোঝা গেল? এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, বুঝতে পেরেছো? তাহলে এবার নন আইডিয়ালটা দেখে নি, নেগেটিভ ডেভিয়েশনটা দেখে নি। আমার কাজ দেখো খালি মুছে দেবো, তোমার কাজ হচ্ছে আবার ফার্দার ড্র করা। তাহলে যদি পজিটিভ ডেভিয়েশনের উপর দিয়ে দেয়, তাহলে নেগেটিভ ডেভিয়েশনের কোথা দিয়ে যাবে, নিচ দিয়ে। তাহলে এটা কি হবে দেখে নাও। তাহলে এখানে তো আমি কি বললাম, ক্যালকুলেটেড ভেপার প্রেসার ইজ লেস দ্যান এক্সপেক্টেড, এটা এরকম যাবে, এটা এরকম যাবে, এটা এরকম যাবে, দেখে নাও ভালো করে, করেছো? বাহ, তাহলে হয়ে গেল নেগেটিভ ডেভিয়েশন। দুটোই প্লট আমরা তাহলে করে নিলাম। তাহলে আইডিয়াল নন আইডিয়াল সলিউশন একদম, এর আগের দিন আমরা জাস্ট একটুখানি শুরু করে রেখেছিলাম, আজকে দেখো এর মধ্যে কমপ্লিট করব। এরপর হেডিং করো কনসেপ্ট অফ অ্যাজিওট্রপস, হেডিং করো
এটা মুছে দিলাম। concept of azeotrope বা এদেরকে বলা হয় or azeotropic mixture। The concept of azeotrope or we can call it azeotropic mixture। ভালো করে বলছো জিনিসটা কি, concept of azeotrope or azeotropic mixture কি বলছে। ধরো তোমার কাছে দুটো সলিউশন আছে, দুটো সলিউশনের বয়লিং পয়েন্ট আলাদা, এই সলিউশনের বয়লিং পয়েন্ট আলাদা, এই সলিউশনের বয়লিং পয়েন্ট আলাদা, কিন্তু বলছে দুটো সলিউশনকে যদি তুমি মিক্স করে দাও, মিক্সিংটা কিরকম ভাবে করতে হবে, মিক্সিংটা এমন ভাবে করতে হবে যাতে লিকুইড এবং ভেপারে তাদের সেম কম্পোজিশন থাকে। নরমালি লিকুইডে যতটা কম্পোজিশন ভেপারে তার কম্পোজিশন চেঞ্জ হতে পারে, বা ভাইসি ভার্সা, ভেপারে যতটা কম্পোজিশন লিকুইডে চেঞ্জ করতে পারে। তার মানে এখন দুটো সলিউশন যাদের দুটো বয়লিং পয়েন্ট আলাদা তাদেরকে মিক্স এমন ভাবে করো যাতে লিকুইড ভেপারে তাদের কি কম্পোজিশন থাকে, সেম কম্পোজিশন থাকে। তার মানে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম থাকে, এটাই বলতে চাইছি। নট অনলি দ্যাট, মিক্সিং এর পর বয়লিং পয়েন্টটাও কি হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। ভালো করে ভেবো, তার মানে দুটো সলিউশনের বয়লিং পয়েন্ট কি ছিল, আলাদা ছিল, যে মিক্স করে দিলে বয়লিং পয়েন্টটা কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। তখন সেটাকে আমরা কি বলতে পারি, অ্যাজিওট্রপিক মিক্সচার। তার মানে দুটো সলিউশন যাদের বয়লিং পয়েন্ট আলাদা ছিল, আফটার মিক্সিং they have the constant boiling point. It is called azeotrope or azeotropic mixture. And the mixing should be done such a way so that in the liquid and vapor there is the same composition present. So write down azeotrope. দেখো, আচ্ছা আমরা কটা সলিউশনের কথা বললাম, দুটো। তার আমরা আগেও বলেছি দুটো সলিউশনের কথা বলে সেই সলিউশনটাকে কি বলা হয়, বাইনারি সলিউশন। দেখো, the binary solutions, the binary solution after mixing consisting of same composition in liquid vapor equilibrium, consisting of same composition in liquid vapor equilibrium, consisting of same composition in liquid vapor equilibrium লেখা দরকার নেই, composition same composition in liquid vapor, boils at a constant temperature, boils at a constant temperature, boils at a constant temperature is called azeotrope, is called azeotrope or azeotropic mixture. তাহলে কি বললাম, the binary solution after mixing consisting of same composition in liquid vapor and boils at constant temperature, সেটাকে আমরা কি বলতে পারি, azeotrope বা azeotrope। এবার তুই ভেবে দেখ, দুটো সলিউশনের বয়লিং পয়েন্ট ছিল একটা, যেই তুই মিক্স করে দিলি বয়লিং পয়েন্টটা হয়ে গেল হয়তো কনস্ট্যান্ট মিক্সচারের, কিন্তু সেই বয়লিং পয়েন্টটা ওই দুটো সলিউশনের বয়লিং পয়েন্টের থেকে বেশি হতে পারে মিক্সচারটা, বা কমও হতে পারে। ধর ওয়াটার আর আছে ইথানল, ওয়াটারের বয়লিং পয়েন্ট কত জানি, ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ইথানল নিয়ার অ্যাবাউট 76। দুটোকে মিক্স করে দিলি, বয়লিং পয়েন্টটা হয়ে গেল লেস, দুটোরই থেকে কম। মানে ওয়াটার ইথানলের ক্ষেত্রে বা দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম 176 হয়, দুটো মিক্স করে দিলে হয়তো হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে মিক্সচারের যে বয়লিং পয়েন্ট ওই দুটো বয়লিং পয়েন্টের থেকে বেশি, এই কমে গেল। উল্টোটাও হতে পারে, এরও ধর 100 ডিগ্রি, এর ধর 50 ডিগ্রি, মিক্স করে দিলি এদের বয়লিং পয়েন্ট হলো 150 ডিগ্রি বা 200 ডিগ্রি। তার মানে মিক্সচারের বয়লিং পয়েন্ট এই দুজনের ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্টের থেকে বেশি হয়ে গেল। তাহলে দুটো সিচুয়েশনই হতে পারে, কনস্ট্যান্ট হচ্ছে কিন্তু তোর মিক্সচারের বয়লিং পয়েন্ট কমতেও পারে বাড়তেও পারে। তো এইরকম ভাবে আমরা অ্যাজিওট্রপকে দুটো পার্টে ক্লাসিফাই করতে পারি, এই বয়লিং পয়েন্ট বাড়া কমার রেসপেক্টে। তো এটা কি কি ক্লাসিফিকেশন হতে পারে, একটা ক্লাসিফিকেশন আমরা এটাকে বলতে পারি, লেখ হেডিং কর ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ, ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ।
আর একটাকে আমরা বলতে পারি লেট মিনিমাম বয়েলিং অ্যাজ ইউ ড্রপ। একটাকে আমরা বলছি ম্যাক্সিমাম বয়েলিং, একটাকে আমরা বলছি মিনিমাম বয়েলিং। ভালো করে বলছি, ম্যাক্সিমাম নাম থেকে বুঝতেই পারছিস যে মিক্সচারের বয়েলিং পয়েন্ট নিশ্চয়ই ওই দুটো সলিউশনের বয়েলিং পয়েন্ট থেকে বেশি, সেই জন্যই ম্যাক্সিমাম। মিনিমাম মানে বুঝতেই পারছিস যে মিক্সচারের বয়েলিং পয়েন্ট নিশ্চয়ই দুটো ইন্ডিভিজুয়াল সলিউশন থেকে কম। এটা তোকে মাথায় রাখতে হবে, কিভাবে হচ্ছে সেটা আমি বলছি। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজ ইউ ড্রপে কি লিখে লেখ, এর আন্ডারে লেখ the binary solutions having the binary solutions having same composition in liquid and vapor, boils at a temperature which is more than or which is greater than the boiling point of individual solution, is called maximum boiling as you draw. তাহলে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজ ইউ ড্রপ মানে মিক্সচারের বয়েলিং পয়েন্ট ইন্ডিভিজুয়াল বয়েলিং পয়েন্টের থেকে বেশি। একটা एग्जांपल ধর দিলে বুঝতে পারবে এবং কেন ম্যাক্সিমাম, তোকে পুরো কনসেপ্টটা বুঝতে হবে, এগুলো কিন্তু বইতে অত ইন ডিটেইলে লেখা নেই, তোকে বুঝতে হবে এগুলো। মানে এখানে কনসেপচুয়াল কোশ্চেন চলে আসতে পারে, দেখ ভালো করে বল। ম্যাক্সিমাম মানে এটার एग्जांपलে আমি বলতে পারি, লিখে রাখ, এটার एग्जांपल লেখার আগে লেখ যে জেনারেলি ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজ ইউ ড্রপ ইজ শোন বাই binary solution having negative deviation, আন্ডারলাইন করে রাখ। তাহলে ম্যাক্সিমাম বয়েলিং কারা দেখাবে, তাদের মধ্যে নেগেটিভ ডেভিয়েশন। একটা एग्जांपल দিই, দেখ নেগেটিভ ডেভিয়েশন তুই অলরেডি পড়েছিস, আমি অলরেডি লিখেছি ক্লোরোফর্ম আর অ্যাসিটোন। ভালো করে বুঝ কেন এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজ ইউ ড্রপ দেখা যায়। নেগেটিভ ডেভিয়েশন একটু আগে বললাম, ক্লোরোফর্ম অ্যাসিটোন দুটো সলিউশন ছিল, ওদের মধ্যে ইন্টারঅ্যাকশন ছিল না, মিক্স করার পরে হাইড্রোজেন বন্ড হলো, ইন্টারঅ্যাকশন বাড়লো, তার মানে এবি ইন্টারঅ্যাকশন ইজ স্ট্রঙ্গার দ্যান এ অর বি, তাই পড়েছি আমরা। এখন তুই ভালো করে ভেবে দেখ, ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এদের ইন্টারঅ্যাকশন বেড়েছে মিক্সচারে। তাহলে আজকে যদি তোকে বয়েল করতে হয় কোনো লিকুইডকে, তাহলে আগে তোকে ইন্টারঅ্যাকশন ভাঙতে হবে, আগে ইন্টারঅ্যাকশন ভেঙে তারপর তো তাকে বয়েল করতে হবে। তো তুই তো এক্ষুনি বললি যে মিক্সচার হওয়ার ফলে হাইড্রোজেন বন্ড হয়েছে, হাইড্রোজেন বন্ড হওয়ার জন্য ইন্টারঅ্যাকশন বেড়ে গেছে, তাহলে ইন্টারঅ্যাকশনটাকে ভাঙতে তাহলে তোর টেম্পারেচার কম লাগবে না বেশি লাগবে, সেই জন্যই তোর ম্যাক্সিমাম বয়েলিং। সেই জন্যই মিক্সচারের বয়েলিং পয়েন্ট কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল সলিড থেকে বেশি হচ্ছে। বোঝা গেল জিনিসটা? তার মানে এটা তোকে কিন্তু তোকে ভাবতে হবে যে আমি ম্যাক্সিমাম বয়েলিং কেন নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে দেখতে পাই। কারণ নেগেটিভ ডেভিয়েশনে মিক্সচারের ইন্টারঅ্যাকশন বেশি থাকে, তাহলে তোকে যদি বয়েল করতে হয় তাকে ইন্টারঅ্যাকশন তোকে ভাঙতে হবে, তো ইন্টারঅ্যাকশন ভাঙলে তোকে টেম্পারেচার বেশি দিতে হবে। উইথ ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার বয়েলিং পয়েন্ট অলসো ইনক্রিজেস, সেই জন্য তুই বলছিস ম্যাক্সিমাম বয়েলিং। সেরকম ভাবে ঘুরিয়ে ভাব, মিনিমাম বয়েলিং এর ক্ষেত্রে তাহলে কি ডেভিয়েশন হবে, পজিটিভ ডেভিয়েশন, কারণ সেখানে ইন্টারঅ্যাকশন অলরেডি কম আছে, তাহলে টেম্পারেচার কম হবে, সেই জন্য মিনিমাম। তাহলে এটা एग्जांपल है ক্লোরোফর্ম অ্যাসিটোন, আর মিনিমাম বয়েলিং এলে তাহলে ম্যাক্সিমাম বয়েলিং কি বললাম কার জন্য দেখা যায়, নেগেটিভ ডেভিয়েশনের জন্য। বাট রিডিং কর, মিনিমাম বয়েলিং অ্যাসিড ড্রপে হেডিং করে আর আন্ডারে লেখ the binary solution having same liquid vapor composition,
the binary solution having same liquid vapor composition boils at a temperature which is less than the individual boiling point of the two solution. It's called minimum boiling effect. Okay? Era kore leg. Minimum boiling effect is generally shown by minimum boiling azeotrope is generally shown by the solution possessing key deviation of positive deviation. তাহলে পজিটিভ ডেভিয়েশনের एग्जांपल আমরা কি বললাম বল ইথানল আর ওয়াটার এখানেও সেই আমরা কি বললাম যে ইথানল আর ওয়াটার দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ড ছিল মিক্স করার পর হাইড্রোজেন বন্ড চলে গেল তাহলে যদি ভালো করে ভেবে দেখ হাইড্রোজেন বন্ড তাহলে কি হয়ে গেছে কমে গেছে তাহলে মিক্সিং এর পর কি ইন্টারঅ্যাকশন কমেছে আগে বেশি ছিল এখন কম কারণ আগে হাইড্রোজেন বন্ড ছিল এখন মিক্সিং এর পর হাইড্রোজেন বন্ড নেই তাহলে যদি হাইড্রোজেন বন্ড না থাকে ইন্টারঅ্যাকশন যদি কম থাকে তাহলে তো টেম্পারেচারও কি লাগবে কম লাগবে টু বয়েল দ্য সলিউশন সেই জন্যই বলছিস মিনিমাম এটাই হচ্ছে এর পিছনে সায়েন্স বোঝা গেল তাহলে আমাদের এই পার্টটা এখন কমপ্লিট হলো এরপরে আমরা মেইনলি ফোকাস করতে চলেছি এরপরে নেক্সট পার্ট কলিগেটিভ প্রপার্টি তো হেডিং কর কলিগেটিভ প্রপার্টি কলিগেটিভ প্রপার্টি এটা কি কলিগেটিভ প্রপার্টি হচ্ছে সলিউশনের এমন একখানা প্রপার্টি যেটা ডিপেন্ড করে নাম্বার অফ সলিউটের উপর কি বললাম কলিগেটিভ প্রপার্টি ইজ দ্য প্রপার্টি অফ দ্য সলিউশন which depends on the number of solute তুই যত নাম্বার অফ সলিউট বাড়াবি তত কলিগেটিভ প্রপার্টিটাও বাড়বে এবার কলিগেটিভ প্রপার্টি কি কি রকমের আছে সেগুলো আমরা পরে ডিসকাস করছি কিন্তু এটা মাথায় রাখবি এটা সলিউশনের একটা প্রপার্টি যে প্রপার্টিটা নাম্বার অফ সলিউট বাড়ার সাথে সাথে বাড়ে কিন্তু সেটা নেচার অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করে না সলিউটটা ভোলাটাইল আছে না নন ভোলাটাইল আছে সলিউটটা ইলেক্ট্রোলাইট আছে না নন ইলেক্ট্রোলাইট আছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করবে না কিসের উপর ডিপেন্ড করবে নাম্বার অফ সলিউটের উপর তো যদি নাম্বার অফ সলিউট বাড়ে তাহলে কলিগেটিভ প্রপার্টি বাড়বে তাই তো হওয়া উচিত তো যদি নাম্বার অফ সলিউট বাড়ে তাহলে সেই সলিউটটা কি করবে কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে তো তাহলে যত কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে মোল ফ্র্যাকশনের উপরে তার চেঞ্জেস আসবে তার ফলে কলিগেটিভ প্রপার্টিও বাড়বে তাহলে এটা হচ্ছে সলিউশনের এমন একটা প্রপার্টি যেটা ডিপেন্ড করে তোর নাম্বার অফ সলিউটস এর উপর নাকি নেচার অফ দ্য সলিউশন তাহলে the property of the solution which depends on the property of the solution which depends on the number of solutes but এই সলিউটটা মাথায় রাখবি আয়নসও হতে পারে সেই সলিউটটা মাথায় রাখবি কোনো মলিকিউলস হতে পারে এটা কোনো অ্যাটমও হতে পারে ঠিক আছে তাহলে the property of the solution which depends on the number of solutes within bracket like atoms ions or molecules etc bracket close but not on the nature of the solute is called colligative property তারপর লিখ প্যারা করে there are four types of
আচ্ছা with the increase of the number of solute with the increase of the number of solute with the increase of the number of solutes colligative property also increases. With the increase of the number of solutes colligative property increases. The প্যারা করে লিখবি there are 4 types of colligative properties of the solution. There are 4 types of colligative properties of the solution. Number 1 দিয়ে লিখবি relative lowering of vapor pressure. Number 2 দিয়ে লিখবি elevation of boiling point. Number 3 দিয়ে লিখবি depression of freezing point. Depression of freezing point. Number 4 দিয়ে লিখবি osmotic pressure. So এই চারটে colligative property 1 2 3 4 করে লেখো relative lowering of vapor pressure, elevation of boiling point, depression of freezing point, osmotic pressure. ঠিক আছে, এই চারটে colligative property আমরা পড়ব। আজকের ক্লাসে আমরা এই দুটো পড়ে নেব, নেক্সট ক্লাসে আমরা এই দুটো পড়ব তার সাথে নিউমেরিক্যাল। তাহলে নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এই যে নিউমেরিক্যালও করব প্লাস এই দুটো কনসেপ্ট আমরা কমপ্লিট করব। তার সাথে আরেকটা পার্ট আছে অ্যাবনরমাল মোলার মাস আর ভ্যান্ট অফ ফ্যাক্টর, সেটা নেক্সট ক্লাসে আই গেস আমরা সলিউশনসটা কমপ্লিট করব উইথ দ্য নিউমেরিক্যালস। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে দেখো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, এটা আমরা স্টার্ট করব। তার আগে জাস্ট বলে দিই, একটু আগে বললাম কি কলিগেটিভ প্রপার্টি কিসের উপর ডিপেন্ড করে? কলিগেটিভ প্রপার্টি বেসিক্যালি ডিপেন্ড করে নাম্বার অফ সলিউটস এর। তার মানে আমরা কি বললাম, যত তোমার নাম্বার, ভালো করে বুঝে নাও, যত তোমার নাম্বার অফ সলিউটস বাড়বে, যত তোমার নাম্বার অফ সলিউটস বাড়বে তত তোমার কলিগেটিভ প্রপার্টি মানে সিপি এটাও বাড়বে। আর কলিগেটিভ প্রপার্টি মানে কি? প্রথমেই আছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। লোয়ারিং অফ ভেপার প্রেসার ভালো করে বোঝো, পুরো কনসেপ্টটা দেখো, খালি ভেপার প্রেসার না, কিসের আছে? লোয়ারিং অফ ভেপার প্রেসার। তাহলে কলিগেটিভ প্রপার্টি বাড়া মানে ভেপার প্রেসার কি কমা, লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে ভেপার প্রেসার কমা। তার মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তার মানে বয়লিং পয়েন্টটা কি বাড়া। আবার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে ফ্রিজিং পয়েন্টটা কি ডিপ্রেস হওয়া মানে কি কমে যাওয়া। আবার অসমোটিক প্রেসার আছে মানে ওপি, এটা বেড়ে যাবে। কথাটা একটার সাথে একটা কোরিলেট করে আছে। তার মানে তুমি যদি নাম্বার অফ সলিউট বাড়াও তাহলে কলিগেটিভ প্রপার্টি তো বাড়বে, এটা তো আমরা পড়লাম। কিন্তু কলিগেটিভ প্রপার্টি বাড়া মানে তোমার চার রকমের যে কলিগেটিভ প্রপার্টি তুমি এখানে দেখছো, সেই চারটে কলিগেটিভ প্রপার্টি কি রকম ভাবে ইনফ্লুয়েন্সড হবে সেটাও দেখো। তুমি একটা কলিগেটিভ প্রপার্টি পড়েছো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, মানে যত কলিগেটিভ প্রপার্টি বাড়বে তত ভেপার প্রেসার কমবে, লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেই জন্য আমি ডাউনে লিখি। তত এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তত বয়লিং পয়েন্ট বাড়বে, সেই জন্য বিপি উপরে লিখি। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে ফ্রিজিং পয়েন্ট কমবে, ডিপ্রেস হওয়া মানে কি কমে যাওয়া, তার মানে ফ্রিজিং পয়েন্ট কমছে, অসমোটিক প্রেসার তত বাড়বে। তো একবার তো কোশ্চেন এসেছিল, দেখবে ধরো তোমার কাছে তিনটে সলিউশন আছে, একটা বললো NaCl, একটা বললো গ্লুকোজ, আর একটা বললো ধরো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 both thrice। ভালো করে বুঝে নাও, তিনটে সলিউশনের মধ্যে বলছে কোথায় ফ্রিজিং পয়েন্ট মানে সবথেকে কম, in which case we'll have the lowest value of freezing point। তার মানে তুমি ভাবছো যে ইকুয়েশনটা, তার মানে it is related to colligative property, freezing point বলেছে। তার মানে তোমাকে দেখতে হবে কোথায় নাম্বার অফ সলিউট, ফ্রিজিং পয়েন্ট কম হবে মানে কি নাম্বার অফ সলিউট কোথায় বেশি আছে। তাহলে NaCl এর ক্ষেত্রে তুমি জানো, ভালো করে বোঝো, NaCl ভেঙে কি দেবে, Na প্লাস দেবে আর কি দেবে Cl মাইনাস, তাহলে হাউ মেনি আয়ন্স 2। গ্লুকোজ মানে C6H12O6, এ তো ভাঙে না। আর অ্যালুমিনিয়াম সালফেট যদি ভাঙে তাহলে কি দেবে 2Al3+ আর 3SO4 2-, তাহলে হাউ মেনি আয়ন্স ইউ আর গেটিং 2 and 3 means 5। তাহলে নাম্বার অফ সলিউট কোথায় বেশি, এখানে।
নাম্বার অফ সলিউট বেশি মানে এর ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট সবথেকে কম। বোঝা গেল? কি বললাম, নাম্বার অফ সলিউট যত বাড়বে তত ফ্রিজিং পয়েন্ট কম। তোকে যদি বলে এদের মধ্যে বয়লিং পয়েন্ট সবথেকে বেশি কার মধ্যে হবে, এডি বয়লিং পয়েন্ট, তুই ভালো করে ভেবে দেখ, নাম্বার অফ সলিউট যত বাড়বে তত বয়লিং পয়েন্ট তত বাড়বে, তাহলে বোঝা গেল? এরকম ভাবে তোকে ভাবতে হবে। তাহলে নাম্বার অফ সলিউট যার সবথেকে বেশি থাকবে তার ফ্রিজিং পয়েন্ট কম, তাই তো আমরা দেখলাম নাম্বার অফ সলিউট এর বেশি। আর নাম্বার অফ সলিউট যার সবথেকে বেশি থাকবে তার বয়লিং পয়েন্টও কি হবে, সবথেকে বেশি হবে। তাহলে উইথ দ্য ইনক্রিজ অফ দ্য নাম্বার অফ সলিউট freezing point decreases, with the increase of the number of solute boiling point, freezing point decreases, boiling point increases। তোকে যদি বলতো যে আচ্ছা বলতো ফ্রিজিং পয়েন্ট সবথেকে কম এর, তার মানে এরই বয়লিং পয়েন্ট বেশি, তাই তো হয়, বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট তো অপোজিট, যদি ফ্রিজিং পয়েন্ট কম হয় তাহলে এরই তো বয়লিং পয়েন্ট বেশি হবে। তোকে যদি বলতো আচ্ছা বলতো এই তিনটে সলিউশনের মধ্যে কোথায় ফ্রিজিং পয়েন্ট সবথেকে, আমি তো বলেছি ফ্রিজিং পয়েন্ট বেশি, আমি তোকে যদি বলতাম ধর কার সবথেকে বলতো ফ্রিজিং পয়েন্ট এখানে বেশি হবে, ফ্রিজিং পয়েন্ট কম বলেছি তুই, এটা অ্যানসার দিয়েছিস গ্লুকোজ। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? বিকজ গ্লুকোজ এখানে নাম্বার অফ আয়নস কম, তাই নাম্বার অফ, এখানে তো নাম্বার অফ আয়নই নেই, তাহলে নাম্বার অফ সলিউট জিরো, তাই নাম্বার অফ সলিউট জিরো মানে এখানে কলিগেটিভ প্রপার্টি কম, এখানে কলিগেটিভ প্রপার্টি কম মানে এখানে ভেপার প্রেসার, তাহলে কলিগেটিভ প্রপার্টি বাড়লে ভেপার প্রেসার কম হবে, এখানে কলিগেটিভ প্রপার্টি তো সবথেকে কম থাকবে, তাহলে কম থাকলে এখানে ভেপার প্রেসার সবথেকে বেশি হবে, এখানে ভেপার প্রেসার সবথেকে বেশি হলে বয়লিং পয়েন্ট সবথেকে কম হবে, আর এখানে বয়লিং পয়েন্ট সবথেকে কম হলে ফ্রিজিং পয়েন্ট সবথেকে বেশি হবে। এরকম ভাবে তোমাকে ভাবতে হবে। বোঝা গেল জিনিসটা? এরকম এগুলো এমসিকিউ তেও দেয়, তোমরা যদি নিট লেভেল বা জেই মেন্স লেভেলের রেসপেক্টে দেখো দেখবে এরকম বলে দেবে, চারটে অপশন দিয়ে বলবে যে কার ক্ষেত্রে বেশি হবে। এই তিনটের মধ্যে যদি বলে যে কার অসমোটিক প্রেসার বেশি হবে, তাহলে অসমোটিক প্রেসার আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ সলিউটস এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যত নাম্বার অফ সলিউট যার বেশি তার অসমোটিক প্রেসার বেশি, কার বেশি হবে তাহলে অবশ্যই অ্যালুমিনিয়াম সলিউট। এরকম হবে। কিছু ডাউটস আছে বলো? তাহলে হেডিং করো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার। ভিপি মানে তোমরা ভেপার প্রেসারই লেখো, হলো? কিচ্ছু নয়, আগের মতোই যেরকম পড়িয়েছিলাম রাউলস ল এর রেসপেক্টে। এই ছিল তোমার পিওর সলভেন্ট, যার ভেপার প্রেসার কি বলেছিলাম P0, সলিউট অ্যাড করে দাও, ভোলাটাইল সলিউট, তাহলে সলিউশন তৈরি হবে, সলিউশনের ভেপার প্রেসার ধরে নাও P। তার মানে তুমি বলছো কি সলিউট অ্যাড করার পর সলিউশনের ভেপার প্রেসার যেটা হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, লোয়ারিং মানে কমে যাচ্ছে। সলভেন্টের একটা ভেপার প্রেসার ছিল P0, সলিউট অ্যাড করার পর ভেপার প্রেসার কমে গেল, তার মানে Pটা কি হয়ে গেল, কমে গেল P0 থেকে, তার মানে তুমি কি বলতে পারো P লেস দ্যান P0। বুঝে নাও ভালো করে। তার মানে তুমি ভালো করে দেখো, আগে জিনিসটা বুঝে নাও, লোয়ারিং অফ ভেপার, রিলেটিভ কথাটা বোঝার আগে বুঝে নাও লোয়ারিং অফ ভেপার প্রেসার জিনিসটাই। তোমার পিওর সলভেন্ট ছিল, তার একটা ভেপার প্রেসার ছিল P0, যেই সলিউট অ্যাড করলে সলিউশন হলো, সলিউশনের ভেপার প্রেসার হলো P, বলছে সলিউশনের ভেপার প্রেসার ওই পিওর সলভেন্টের থেকে কমে গেল আফটার দ্য অ্যাডিশন অফ দ্য সলিউট, যেহেতু কমে গেল এটাকে আমরা কি বলতে পারি, লোয়ারিং অফ ভেপার প্রেসার। আবার বলছি, পিওর সলভেন্ট ছিল, তার একটা ভেপার প্রেসার ছিল, যেই সলিউট অ্যাড করলে তার ফলে কি হলো, ভেপার প্রেসার কমে গেল, এটা কি বলা হচ্ছে, লোয়ারিং অফ ভেপার প্রেসার। তাই লেখো আন্ডার দিস, the vapor pressure of the solution decreases, the vapor pressure of the solution decreases, the vapor pressure of the solution decreases after the addition of solute into pure solvent, after the addition of solute into pure solvent। প্যারা করে লেখো, let the vapor pressure of the pure solvent is P0, let the vapor pressure of the pure solvent is P0 after adding solute into the pure solvent, after adding solute, এই সলিউটটার ব্র্যাকেটে লিখবে নন ভোলাটাইল এন্ড নন ইলেক্ট্রোলাইট, এই সলিউটটার ব্র্যাকেটে লিখবে আফটার অ্যাডিং সলিউট ব্র্যাকেটে লিখবে নন ভোলাটাইল
and non-electrolyte into the pure solvent, bracket close করে, into the pure solvent, vapor pressure of the solution, the vapor pressure of the solution decreases to P, decreases to small p. তবে ভেবে দেখো, আগে পিওর সলভেন্টের ভেপার প্রেসার ছিল P0, যেই সলিউট অ্যাড করে দিলে ভেপার প্রেসারটা কমে P0 থেকে কত হলো P, তাহলে এই ভেপার প্রেসার রেট কম আছে, কিন্তু তাহলে কোনটা বেশি হবে, P0 এর বেশি হবে ভেপার প্রেসার, সেই জন্য আমি লিখেছি P less than P0। তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি লোয়ারিং অফ ভেপার প্রেসার, লিখো সো লোয়ারিং অফ ভেপার প্রেসার কত হবে, কোনটা বেশি ছিল P0, এখন কমে গেছে P, তাহলে কতটা কমলো P0 মাইনাস P, আগে ছিল P0 এখন হলো P, তার মানে কত হবে P0 মাইনাস P। আর রিলেটিভ কথাটা কখন ইউজ করা হয়, যখন আমরা P0 রেসপেক্টে এটাকে ডিভাইড করব, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, কোন জিনিসকে যখন আমরা প্রেজেন্ট সিচুয়েশনের সাথে কম্পেয়ার করি তখন সেটাকে বলে রিলেটিভ। তার মানে প্রেজেন্টলি পিওর সলভেন্টটা কত ছিল P0, তাহলে P0 মাইনাস P বাই P0 এটা হয়ে গেল রিলেটিভ, বোঝা গেল? তাহলে পিওর সলভেন্টের রেসপেক্টে আমরা ভেপার প্রেসারকে যখন কম্পেয়ার করছি তখন সেটাকে আমরা বলতে পারি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার লিখেছো, এবার লেখো অ্যাকর্ডিং টু রাউটস ল, according to Raoult's law, relative lowering of Vp মানে vapor pressure is equal to the mole fraction of the solute added. Relative lowering of vapor pressure is equal to the mole fraction of solute added. তার মানে রাউন্ডস ল কি বলছে, P0 minus P by P0 that is equals to x2। এবার আমি বলি, আমরা এখানে খালি এখানেই নয়, এনসিইআরটি বা যে কোনো বই তুমি যদি ফলো করো, যখনই কোনো সাফিক্সে 1 ইউজ করবে সেটা জানবে অলওয়েজ সলভেন্টের জন্য, আর সাফিক্সে যখন 2 ইউজ করবে তখন জানবে অলওয়েজ সলিউটের জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, যত কিছুতে সাফিক্সে 1 আছে দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু সলভেন্ট, 2 থাকলে সলিউট। তাহলে আমি কি বললাম, অ্যাকর্ডিং টু রাউলস ল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট অ্যাডেড। তাহলে সলিউট বললাম আর মোল ফ্র্যাকশন মানে কি x, আর সলিউট বলেছি মানে 2 ইউজ করেছি। এবার মোল ফ্র্যাকশনের যদি ফর্মুলাটা, এবার এটা লেখার পর তুমি লেখো মোল ফ্র্যাকশনের যদি ফর্মুলাটা দেখো, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস n1 + n2, তাই তো জানি। The definition of mole fraction is number of moles of the solute divided by total number of moles, তাহলে n2 by n1 + n2। এখন তুমি আমাকে ভেবে বলো, যে কোনো সলিউশনের ক্ষেত্রেই আমরা জানি কার অ্যামাউন্ট বেশি থাকে, সলিউট না সলভেন্ট? অবশ্যই সলভেন্টের অ্যামাউন্ট বেশি থাকে, তাহলে অবশ্যই নাম্বার অফ মোলস অফ সলভেন্ট উইল বি গ্রেটার দ্যান নাম্বার অফ মোলস অফ সলিউট, হ্যাঁ কি না? যদি সলভেন্টের নাম্বারই বেশি থাকে তাহলে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট শুড বি মোর দ্যান দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট। তাহলে কি আমরা n1 + n2 টাকে n1 লিখতে পারি? n1 + n2 টাকে কি n1 লিখতে পারি? কারণ n2 টা তো ছোট, তাহলে n1 + n2 টাকে আমরা n1 লিখতে পারি, কোনো ডাউট এখানে? তাহলে n1 + n2 যদি n1 হয় তাহলে এই n1 + n2 টার জায়গায় n1 লিখলে কি লিখতে পারি? P0 - P by P0 এটা দাঁড়াচ্ছে n2 by n1, কোনো ডাউট? আবার আমরা জানি কি নাম্বার অফ মোলস ইকুয়ালস টু ওয়েট বাই মাস, আমরা কি জানি নাম্বার অফ মোলস ইকুয়ালস টু কি ওয়েট বাই মাস। তাহলে n2 টাকে আমরা কি লিখতে পারি বলো? W2 by m2, n1 টাকে কি লিখতে পারি? W1 by m1 পারি। তাহলে আমরা কি ইকুয়েশনে আসছি? P0 - P by P0 that is equals to m1 টা উপরে চলে যাবে, তাহলে W2 into m1 divided by into W। এই
ইকুয়েশনটা থেকে আমরা কি বলতে পারছি, এই ইকুয়েশনে কি হয় তোমাদের দেখবে পরের দিন নিউমেরিক্যালও করাবো, সেখানে দেখতে হবে যে P0 P0 এই সব গিভেন থাকবে, W2 M1 W1 সব গিভেন থাকবে, তোমাকে কি বার করতে হবে বলো তো, M2 টা ক্যালকুলেট করতে হবে, দ্যাট ইজ দ্য মোলার মাস অফ সলিড। তার মানে তোমাকে এটা ডিরাইভও করতে দিতে পারে, যে ডিরাইভ হাউ টু ক্যালকুলেট the mass of the solute. Mass of the solute means molar mass of the solute means M2 with the help of relative lowering of vapor pressure. তখন তোমাকে এরকম ভাবে রাখা, বুঝা গেল? যতগুলো সব ভ্যালু গিভেন থাকবে, যদি গিভেন থাকে তাহলে তুমি M2 এর ভ্যালু ইজিলি পেয়ে যাবে, বুঝা গেল? জিনিসটা ক্লিয়ার কি? ক্লিয়ার তো? এটা লিখে রেখো, for all the given values we can easily calculate the molar mass of the solute, that is M2. For all the given values we can easily calculate the molar mass of the solute, that is M2. Clear বাবা? নেক্সট লিখো আমরা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের পর আমাদের নেক্সট যেটা আছে সেটা লিখো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। দেখো এলিভেশন অফ, পুরোটা লিখবে, আমি লিখলাম বিপি, জায়গা নেই বলে তুমি লিখো বয়লিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তার মানে এই কোয়ালিটেটিভ প্রপার্টি রেসপেক্টে তুমি দেখতে পাবে যে যখন কোন একটা সলভেন্টে তুমি কোন সলিউট অ্যাড করছো তখন তুমি কি বললে, ভেপার প্রেসার কমছে, মানে এই যে ভেপার প্রেসারটা কমছে, ভেপার প্রেসার যে কমছে, তার মানে বয়লিং পয়েন্টের ডেফিনেশন কি ছিল? বয়লিং পয়েন্টের ডেফিনেশন ছিল যখন তোমার কোন একটা সলিউশনের ভেপার প্রেসার অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে ইকুয়াল হবে, তখন ওই সলিউশনটা বয়েল করতে শুরু করবে। আমরা বয়লিং পয়েন্টের ডেফিনেশনে কি বলেছিলাম, যে the boiling point is that particular temperature at which the atmospheric pressure is equal to the vapor pressure of the solution. যখন অ্যাটমসফিয়ারের প্রেসারটা আমার লিকুইডের যে সলিউশনটার বয়লিং পয়েন্ট তার সাথে মানে তার প্রেসারের সাথে ইকুয়াল হবে, তখন সেই লিকুইডটা বয়েল করতে শুরু করবে। তাহলে তুমি ভেবে দেখো, তোমার লিকুইডটা ছিল, তুমি সলিউট অ্যাড করলে তার ভেপার প্রেসার কমে গেছে, তাহলে তার ভেপার প্রেসার তো বাড়াতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে, তবেই তো ভেপার প্রেসারটা বাড়বে। তাহলে তোমার কি হবে, এটাকে টেম্পারেচার বাড়াতে হবে, মানে কি বয়লিং পয়েন্ট বাড়বে, আর বয়লিং পয়েন্ট বাড়বে বলেই তুমি কি করছো, এলিভেশন। আবার বলছি, তোমার বয়লিং পয়েন্টের ডেফিনেশন কি ছিল, বয়লিং পয়েন্ট ইজ দ্য পার্টিকুলার টেম্পারেচার at which atmospheric pressure and the vapor pressure of the liquid becomes equal, তখনই বয়েল করতে শুরু করবে লিকুইডটা। কিন্তু তুমি লিকুইডে একটা সলিউট অ্যাড করার জন্য তার ভেপার প্রেসার কমে গেছে, তাহলে তার বয়েল করতে পারছে না, তাহলে তোমাকে কি করতে হবে এখন, তাহলে ভেপার প্রেসারটাকে বাড়াতে হবে যাতে সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে আবার ইকুয়াল হয়, তবে সেটা বয়েল করবে। তাহলে কি করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে, এটাকেই বলা হচ্ছে এলিভেশন অফ বয়লিং। বোঝা গেল? এটাকেই আমরা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করছি, গ্রাফটা পরীক্ষায় থাকে। দেখো এটা ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার প্লট। ভেপার প্রেসার তার সাথে টেম্পারেচার, ভালো করে বোঝো, খুব ইম্পর্টেন্ট, পিওয়াইকিউ তো এসেছে প্রিভিয়াস ইয়ারে, আর এটা খুব ইম্পর্টেন্ট। ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার প্লটটা কি রকম হয়, আচ্ছা ভালো করে ভেবে দেখো, তুমি যদি সিনারিওটা বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে তোমার পিওর সলভেন্ট, তাহলে তুমি সলিউটটা অ্যাড করার পর, তাহলে এটা হচ্ছে সলভেন্টের ভেপার প্রেসার, আমি কত বলেছিলাম পিওর সলভেন্টের P0, সলিউটটা অ্যাড করার পর যে সলিউশনসটা হবে তার ভেপার প্রেসার ধরে নাও P, যেটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেসার। আমি বলেছিলাম সলিউশনের ভেপার প্রেসার কমে যাবে, তার মানে কি হবে, P less than P0, তার মানে P0টা বেশি হবে, এটা তো আমরা বলেছিলাম।
তাহলে আমি দেখতে পাচ্ছি সলভেন্ট আর সলিউশনকে যদি কম্পেয়ার করি তাহলে সলিউশনের ভেপার প্রেসার কম। তাহলে তুমি দেখো দুটো প্লটের রেসপেক্টে দুটো প্লটই তো ভেপার প্রেসার, তার মানে উপরে ভেপার প্রেসারটা বেশি, নিচের ভেপার প্রেসারটা কম। তাহলে নিচের ভেপার প্রেসারটা নিশ্চয়ই তাহলে কার হবে? সলিউশন। উপরে ভেপার প্রেসারটা কি যার বেশি, তার মানে সলভেন্ট। বোঝা গেল জিনিসটা? বোঝা গেল? এইবার এই ভেপার প্রেসারের প্লটটা তো হয়ে গেল, কিন্তু তার রেসপেক্টে করেসপন্ডিং টেম্পারেচারের প্লটটা কি সেটা বোঝানোর জন্য আমি কি করলাম, একটা লাইন টানলাম। এই লাইনটার করেসপন্ডিং ক্রস সেকশনটাকে নিচে বার করো। তাহলে সলভেন্টের রেসপেক্টে প্লট এখানে 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 জিনিসটা ইন্টারসেক্ট করছে, আর সলিউশনের রেসপেক্টে এটা এখানে ইন্টারসেক্ট করছে। তাহলে সলভেন্টের রেসপেক্টে এটাকে আমি লিখতে পারি, যেহেতু সলভেন্টটাকে আমি নট দিয়ে বোঝাচ্ছি বা জিরো দিয়ে বোঝাচ্ছি, তাহলে এটাকে লিখতে পারি বয়লিং পয়েন্টটাকে লিখতে পারি TB0। আর সলিউশনেরটাকে কি লিখতে পারি? খালি TB। বয়লিং পয়েন্ট মানে বোঝাচ্ছি TB দিয়ে, T সাফিক্সের B। যেহেতু পিওর সলভেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করছি জিরো বা নট, তার মানে আমি সলভেন্টের বয়লিং পয়েন্টটাকে TB0 লিখতে পারি, সলিউশনটা খালি TB লিখতে পারি। এইবার ভালো করে বুঝে নাও, জিনিসটা বুঝে নাও। এবার আমি দেখতে পাচ্ছি যে যখনই আমরা যে কোনো প্লটই করি, লেফট টু রাইট গেলে সেই ফ্যাক্টরটা বাড়তে থাকে, জেনারেলি বাড়তে থাকে। তো টেম্পারেচার ইউজ করেছো, নিশ্চয়ই টেম্পারেচার বাড়বে। তাহলে লেফট টু রাইট যত যাচ্ছ তত টেম্পারেচার বাড়ছে। তাহলে তুমি আমাকে বলো TB0 আর TB, তাহলে এখানে এই ওয়াইজ লেফট টু রাইট বাড়ছে, তাহলে কার কোনটা বেশি হবে? তাহলে TB0 না TB? TB বেশি হবে। তাহলে লেফট টু রাইট গেলে কি হবে? TB বেশি হবে। তাহলে TB যদি বেশি হয়, TBটা কি ছিল? TBটা ছিল সলিউশনের, তাহলে কি বললে? সলিউশনের বয়লিং পয়েন্ট বেড়ে গেল। কার রেসপেক্টে? TB0 রেসপেক্টে, যেটা কি ছিল? পিওর সলভেন্ট। তাহলে পিওর সলভেন্টের থেকে সলিউশনের এখন বয়লিং পয়েন্ট বেশি, সেই জন্য তুমি বলছো এলিভেশন। বোঝা গেল? তাহলে এটাকে আমরা কি দিয়ে বোঝালাম? গ্রাফিক্যালি বোঝালাম। তাহলে দেখো গ্রাফটা ড্র করো। করেছো? দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন shown above, graphical representation shown above explains the elevation of boiling point, full stop. The vapor pressure versus temperature plot explains the elevation of boiling point in terms of pure solvent and solution. 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 In this graph or in this plot, the vapor pressure of solution is less than the pure solvent. The vapor pressure of solution is less than the vapor pressure of pure solvent. As a consequence, the boiling point of the solution, that is TB, is found to be higher than the boiling point of the pure solvent, that is TB0. বোঝা গেল জিনিসটা?
এরপর হেডিং করো, এটা করি আজকে আমরা ক্লাসটা ক্লোজ করব। লেখো ক্যালকুলেশন অফ ওর আন্ডারে ক্যালকুলেশন অফ মোলার মাস অফ দ্য সলিউট, ক্যালকুলেশন অফ মোলার মাস অফ দ্য সলিউট from elevation of boiling point, from elevation of boiling point. দেখো মোলার মাস অফ দ্য সলিউট মানে আবার সেই একই m2 কি করে ক্যালকুলেট করব দেখো, বুঝতে হবে, বুঝে নাও তারপরে লেখার টাইম পাবে, ভালো করে দেখো। এখানে বলা হচ্ছে এই কলিগেটিভ প্রপার্টিতে বলা হচ্ছে the elevation of boiling point is directly proportional to the molality of the solution. What is molality? We have already discussed molality. It is a concentration term. Unit কি হয় মোল পার কেজি। তার মানে আমি সলিউট অ্যাড করছি, ভেপার প্রেসার কমছে সলিউশন, তার ফলে বয়লিং পয়েন্ট বাড়ছে, এটাই তো মেইন কনসেপ্ট। তার মানে এই যে সলিউটটা অ্যাড করছো, তারপরে সলিউশন অ্যাড করার ফলে কি হচ্ছে, কনসেন্ট্রেশনেরও চেঞ্জ হচ্ছে। সেই কনসেন্ট্রেশনের চেঞ্জটা কিসের রেসপেক্টে হচ্ছে, মোলালিটির রেসপেক্টে হচ্ছে। সেই জন্যই কি বলছে, এই যে এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা হচ্ছে সেটা কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, মোলালিটি অফ দ্য সলিউশনের সাথে। তাহলে লেখো ওর সাথেই, মানে ওই মোলার মাস ক্যালকুলেশনের আন্ডারে লেখো it is said that elevation of boiling point is directly proportional to elevation of boiling point is directly proportional to elevation of boiling point is directly proportional to the molality of the solution, is directly proportional to the molality of the solution. তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্টটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এলিভেশন অফ বিপি কি লিখতে পারি, কার ভ্যালুটা বেশি, টিভির ভ্যালুটা বেশি, টিভির বিয়োগ থেকে, তাহলে আমরা লিখতে পারি ডেল্টা টিভি। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মানে হচ্ছে চেঞ্জটা, তার মানে কি লিখতে পারি, টিভি মাইনাস টিভি জিরো, হ্যাঁ কি না, কারণ টিভি গ্রেটার দ্যান টিভি জিরো, তাহলে কি লিখতে পারি, টিভি মাইনাস টিভি জিরো। এর চেঞ্জটাই কি হবে, এলিভেশন। এলিভেশন মানে কতটা বাড়লো বয়লিং, আগে ছিল তোমার টিভি জিরো, এখন হলো টিভি, তাহলে বাড়লো কতটা, টিভি মাইনাস টিভি জিরো। তাহলে এখানে কি বলছে, টিভি ডেল্টা টিভি, তার মানে টিভি মাইনাস টিভি জিরো অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোলালিটি। মোলালিটি কেমন স্মল নেম, যেহেতু এটা ভ্যারিয়েবল আছে, এটা কি ইকুয়াল করলে কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ কেভি, তাই তো। এই কেভিটাকে বলা হয়, এটা একটা নাম আছে, কেভি তো একটা কনস্ট্যান্ট, এটা নাম লেখো মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, और এটার একটা নাম আছে লেখো ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট, ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। মোলার এলিভেশন কনস্ট্যান্ট, আর এটাকে আমরা কি বলতে পারি, ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। করে দেবো বাবা। তাহলে আমরা কি লিখতে পারি, ডেল্টা টিভি ইকুয়ালস টু কেভি ইনটু এম ছিল। এখানে এই ইকুয়েশনটা থেকে বেসিক্যালি একটা জিনিস লিখতে দেয়, ওর আন্ডারেই লেখো, লেখো ইউনিট অফ কেভি, ইউনিট অফ কেভি, কেভির ইউনিট কি হবে, তাহলে কেভিটাকে আমরা কি লিখতে পারি, ডেল্টা টিভি বাই এম। এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি, ডেল্টা টিভি বাই এমটা হচ্ছে কেভি। ডেল্টা টিভির ইউনিট কি, কেলভিন, আর মোলালিটির ইউনিট কি, মোল পার কেজি, তাহলে এটা ইউনিট কি হয়ে যাচ্ছে, কেলভিন কেজি পার মোল। হয়ে গেল। ওয়াটারের ক্ষেত্রে কেভির ভ্যালু কনস্ট্যান্ট হয়, কত হয় কেভির ভ্যালু, লিখে রাখো 0.52 কেলভিন কেজি পার মোল। এবার দেখো, এবার আসছে ইন্টারেস্টিং জিনিস, এই মোলালিটি থেকে আমরা মোলার মাস ক্যালকুলেটটা করব। এটা এক বছর ইউআইকিউতে এসেছিল, সেজন্য এর ডেরিভেশনটাও প্র্যাকটিস করে রাখো। হলো এটা ওয়াটারের জন্য, মানে অনেক সময়
নিউমেরিক্যাল করতে গেলে ওয়াটারের কেভি ভ্যালু নাও থাকতে পারে, এটা মাথায় রাখবে। কেভি ভ্যালু হয় ওয়াটার জন্য 0.5, ঠিক আছে? এটা করবোটা কি করে? তাহলে মোলালিটি এম এটার একটা নিশ্চয়ই এক্সপ্রেশন আছে, আর এই এক্সপ্রেশনটা আমরা কি করি জেনারেলি মুখস্থ করি, 1000 W2 by M2 W1, তাই না? মুখস্থ করি। আর এই মুখস্থ করাটা দেখো, এটা মাথায় রাখবে, নিউমেরিক্যাল করার সময় যদি কোনোভাবে ওই W2টা W1 হয়ে যায় আর M2টা যদি M1 হয়ে যায়, তাহলে পুরো নিউমেরিক্যালটাই তো ভুল হয়ে যাবে। কারণ যেখানে তোমার W2 নেওয়ার কথা তুমি সেখানে W1 নিয়ে বসে আছো, আর যেখানে M2 নেওয়ার কথা সেখানে M1 নিয়ে বসে আছো। তার মানে এই সাফিক্স গুলো এখানে কনফিউজিং। তো সেই জন্য মুখস্থ কখনো করবে না, চেষ্টা করবে মনে রাখার। হাউ টু রিমেম্বার দ্য এক্সপ্রেশন অফ মোলালিটি। তাহলে হেডিং করো দ্য এক্সপ্রেশন অফ মোলালিটি। এটা দেখবে লেখা নেই বইতে, তাও আমি করিয়ে দিচ্ছি, আর এটা ইন ফিউচার কাজে লাগবে। যদি কোনো কারণে কোনো পার্ট ভুলে যাও তাহলে কিন্তু এটা কাজে লাগবে। কেন? মোলালিটির এক্সপ্রেশন কি ছিল বলো তো? নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ দ্য সলভেন্ট, মাস অফ দ্য সলভেন্ট ইন কি কেজি। ভালো করে ভেবে দেখো, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ দ্য কেজি, দ্যাট মিন্স মোলস পার কেজি হচ্ছে মোলালিটি, একই না? কোনো ডাউটস? তার মানে আমি যদি ধরে নিই, ভালো করে আগে জিনিসটা বুঝে নাও, তারপর লেখার জন্য আমি টাইম দেবো, জাস্ট বুঝে নাও যে ধরো তোমার কাছে W1 গ্রাম সলভেন্ট আছে। কত গ্রাম সলভেন্ট? W1 গ্রাম সলভেন্ট। সেখানে সলিউট কত থাকবে? তাহলে W2 গ্রাম, কারণ 1 মানে সলভেন্ট, 2 মানে সলিউট, আগেই তো বলে দিয়েছি। তাহলে যদি W1 গ্রাম সলভেন্ট থাকে তাহলে সলিউট ধরে নাও তোমার কাছে আছে W2 গ্রাম। বাট W2 গ্রাম যদি সলিউট হয় তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট কত হবে? W2 বাই M2, কারণ ওয়েট বাই মাস করলে তো তবেই তো নাম্বার অফ মোলস পাবো। তাহলে W1 গ্রাম সলভেন্টের মধ্যে সলিউট কতটা আছে? W2 বাই M2, নাম্বার অফ মোলস অফ সলিউট। ভালো করে ভেবে দেখো। তাহলে ইউনিটারি মেথড করো, 1 গ্রামে কত থাকবে? 1 গ্রাম সলভেন্টে W2 ডিভাইডেড বাই M2 W1, এত নাম্বার অফ মোলস অফ সলিউট। তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট পেয়ে গেছি আমি, এই যে নাম্বার অফ মোলসটা ছিল। আর কি বাকি আছে? মাস অফ সলভেন্ট। কিন্তু মাস অফ সলভেন্টটাকে আমাকে কিসে নিতে বলেছে? কেজি, বাট ইউ হ্যাভ রিটেন ইট ইন দ্য গ্রাম। তাহলে 1 কেজি মানে কত গ্রাম? 1000, তাহলে দ্যাট শুড বি 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম সলভেন্টে কতটা সলিউট থাকবে? W2 into 1000 divided by M2 W1, এত নাম্বার অফ মোলস অফ সলিউট থাকবে। ভালো করে বুঝে নাও, তারপর লিখবে। লেখার জন্য আমি টাইম দেবো, আগে বুঝে নাও। তার মানে 1000 গ্রাম মানে কি? 1 কেজি। So in 1 kg solvent how many number of solutes are present? W2 1000 by M2 W1, হ্যাঁ কি না? তার মানে এইটাকেই আমরা তাহলে কি বলতে পারি? মোলালিটি। আর এটাই তো তোমরা লেখো W2 into 1000 by M2 W1, এটা আসে কোথা থেকে? এখান থেকে। এনো বলছি মুখস্থ করবে না, কারণ মুখস্থ করতে গেলে কোনোভাবে যদি 1 2 টা চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার কিন্তু পুরো ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে, ক্যালকুলেশনে প্রবলেম হবে। এই জন্য হয়তো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, আর আমরা যতবার প্র্যাকটিস করবো দেখবে এই জিনিসগুলো প্রবলেম হবে না। কিন্তু তাও আমি বলবো যে একটু মনে রাখার চেষ্টা করো যে প্রসেসটা কিরকম ভাবে করে মোলালিটি। মোলালিটি মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ দ্য সলভেন্ট। তার মানে সাপোজ ইফ ইউ হ্যাভ W1 গ্রাম অফ সলভেন্ট দেন দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট শুড বি W2 বাই M2। তাহলে 1 গ্রামে কত? 1000 গ্রামে কত? এই তো বুঝে। তাহলে আমরা এখানে বসাতে পারি কি? তাহলে আমরা এখানে কি বসাতে পারি বলো? তাহলে আমরা বসাতে পারি ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইনটু এম। এম এর জায়গায় কি বসাতে পারি? W2 ইনটু 1000 বাই M2 W1, যেটা ছিল মোলালিটি। কেবি ইনটু এম ছিল তো। তাহলে তুমি ভেবে দেখো, তাহলে ডেল্টা টিবি মানে কি? টিবি মাইনাস টিবি 0 ইকুয়ালস টু কেবি ইনটু W2 ইনটু 1000 বাই M2 W1। তাহলে ধরো তোমার নিউমেরিক্যালে টিবি, টিবি 0, কেবি,
W2 W1 এগুলো যদি বলে দেওয়া থাকে তাহলে m কি পেয়ে যাবে? দেখো এটা এবার লেখো, এত যদি লেখো, লিখে লেখা হলে আমাকে বলো। আসলে